ওকে, লাস্ট দিন আমরা পড়ছিলাম গ্রুপিং অফ সেলস। গ্রুপিং অফ সেলস এর মধ্যে আচ্ছা এই সাইডে লাইটটা দিয়া দাও তো, ভিতরের দিক থেকে এই দিকের যে লাইটটা আছে পিছনের দিক থেকে। গ্রুপিং অফ সেলস যেটা আছে, গ্রুপিং অফ সেলস এর মধ্যে আমরা সিরিজ গ্রুপিং করছিলাম, প্যারালাল গ্রুপিং করছিলাম। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব মিক্সড গ্রুপিং নিয়ে ডিসকাস করব। কথা একদম করো না, চুপচাপ থাকো। মিক্সড গ্রুপিং নিয়ে আমরা ডিসকাস করব। মিক্সড গ্রুপিং থেকে আমরা ফার্দার যাবো আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের মধ্যে। মিক্সড গ্রুপিং থেকে নেক্সট আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম এটা অবধি কমপ্লিট করব, ঠিক আছে? তো ফার্স্টে যেটা আছে এটা নিয়ে আমরা ডিসকাস করতেছি মিক্সড গ্রুপিং। ওকে, ক্লিয়ার? আচ্ছা, মিক্সড গ্রুপিং এর মধ্যে কি হলো, সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশনে থাকে। মিক্সড গ্রুপিং এর মধ্যে সিরিজ এন্ড প্যারালাল দুজন কম্বিনেশন ফরম্যাটে এক্সিস্ট করবে। ওকে, কম্বিনেশন ফরম্যাটে এক্সিস্ট করবে বলতে কি, সিরিজ গ্রুপিং আমরা লাস্ট দিন দেখছিলাম একটার পর একটা কানেক্টেড থাকতেছে। আমি হালকা একটু রিভাইজ করতেছি আমরা। তো সিরিজ গ্রুপিং এ কি থাকতেছে, একটা সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স এই সিকোয়েন্সে থাকতেছে। দিস ইজ নোন অ্যাজ দ্য সিরিজ গ্রুপিং। প্যারালাল গ্রুপিং যখন হইব তখন কি হইব, সেল গুলো প্যারালালি কানেক্টেড থাকবে, সেলগুলোরে প্যারালালি কানেক্টেড রাখা হইব এবং তার সাথে সার্কিট রেজিস্ট্যান্স যেটা আছে সেই সার্কিট রেজিস্ট্যান্সরা আমরা সিরিজে কানেক্ট করে রাখি। কোনো কোনো সময় কোশ্চেন্সের মধ্যে সার্কিট রেজিস্ট্যান্স না কইয়া তারা লোড রেজিস্ট্যান্সও কইতে পারে। যদি লোড রেজিস্ট্যান্সও হয় তাইলে ওটার সেম প্রসেসই ফলো করবে, ঠিক আছে? কোনো কোনো সময় সার্কিট রেজিস্ট্যান্স বা সিম্পলি রেজিস্ট্যান্স না মেনশন করে অনেক সময় কোশ্চেন্সের মধ্যে লোড রেজিস্ট্যান্স মেনশন করা যায়, তখন ওটারে সেম ভাবেই নোট করে নেবে, ঠিক আছে? তো আমরা এখন যেটা নিয়ে ডিসকাস করব মিক্সড গ্রুপিং। তো মিক্সড গ্রুপিং এর মধ্যে কি থাকবে, সিরিজ এন্ড প্যারালাল দুজনের কম্বিনেশন ফরম্যাটে এক্সিস্ট হবে। দুজনের কম্বিনেশন ফরম্যাটে এক্সিস্ট হবে মিন্স যা লিখবা ডেরিভেশনের কপিতে লেখো। ওকে, তো নরমালি এরকম ধরনের একটা গ্রুপ অফ সেল কানেকশনস থাকবে। নরমালি এরকম ধরনের একটা গ্রুপ অফ সেল কানেকশনস থাকবে যার মধ্যে দেখা যাচ্ছে ই আছে রেজিস্ট্যান্স। দেখো আমরা ধরলাম সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু আর আর সবগুলো ইএমএফ এর ভ্যালু ই করে দেওয়া আছে, ঠিক আছে? সবগুলো ইএমএফ এর ভ্যালু ই করে দেওয়া আছে। প্রথমে একটা কাজ করো, ফার্স্ট বেঞ্চে আয়, বলো ফার্স্ট বেঞ্চ সব দেখবা ই আর এরকম কম্বিনেশনে থাকতেছে, তাহলে প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত, স্মল আর। প্রত্যেকের ইএমএফ এর ভ্যালু কত, ই। বাস এই দুটো কন্ডিশনস আমাদেরকে মনে রাখতে হবে। এখন এখানে আমরা কি করলাম, একটা সিরিজ রাখছি, ঠিক আছে? নিচেও সেম সিরিজ, তার নিচেও সেম সিরিজ, এরকম ভাবে আমরা অনেকগুলো সিরিজ রাখছি এবং প্রত্যেকটা সিরিজে আমরা কিরকম ভাবে কানেক্ট করে রাখছি, প্যারালালি কানেক্ট করে রাখছি। ওকে, তাহলে এখানে কি হইতাছে, অ্যাকচুয়ালি সিরিজ কানেকশন অলসো अवेलेबल as well as parallel connections also available, ঠিক আছে? So such type of connection is known as the mixed grouping
connections. Okay, তো এখানে আগে স্টার্টিং হেডলাইন দো, we consider আগে হেডলাইন দো তারপর লিখো, মানে হেডলাইন তো মিক্সড গ্রুপিং, তারপর লিখো we consider n number of cells are present in each row. We consider n number of cells are present in each row and m number of rows are present and m number of rows are present. মানে ফার্স্ট কন্ডিশন আমরা কি করলাম, টোটাল কতগুলো সেল আছে, n নাম্বারস অফ সেলস আছে, প্রত্যেকটা সেলরে আমরা কিরকম ভাবে রাখছি, সিরিজে একটা সরি n নাম্বার অফ সেলস আমরা কিরকম ভাবে রাখছি, সিরিজে রাখবো। ক্লিয়ার? n নাম্বার অফ সেলস আর কানেক্টেড ইন সিরিজ কানেকশনস, এবং এরকম ধরনের কতগুলো সেলস এর কানেকশনস রয়ে গেছে, এরকম টাইপের আমাদের কাছে টোটাল m নাম্বারস অফ সেলস আছে। ঠিক আছে, এরকম ধরনের কতগুলো রোজ আছে, m নাম্বার অফ রোজ রয়ে গেছে। ইজ ইট ওকে? ক্লিয়ার নাকি ডাউট আছে কোনো জায়গাতে? এবার এখানে আমরা আরেকটা জিনিস করতেছি, এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত, ক্যাপিটাল আর। ওকে, তো এবার এখানে লেখো in figure the EMF of each cell, in figure the EMF of each cell is capital E, in figure EMF of each cell is capital E, and internal resistance of each cell and internal resistance of each cell is R, and circuit resistance is capital R, and circuit resistance is capital R. I hope so clear? ঠিক আছে, সার্কিট রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে, ক্যাপিটাল আর আছে। তো লাস্ট ক্লাস অনুসারে আমরা যেরকম ভাবে করতাম, প্রথমে কি করতাম, নেট ইএমএফ, দেন নেট রেজিস্ট্যান্স, দেন কারেন্ট, তিনটা স্টেপ ছিল। ফার্স্ট স্টেপ নেট ইএমএফ, তাহলে আমরা আগে নেট ইএমএফ বের করব। লাস্ট দিনের লেকচারটা দেওয়া হয়েছে না, তো লাস্ট দিনের লেকচারটা আমি আজকে দিয়া দেব। নেট ইএমএফ এবার একটু লজিক্যালি বোঝার ট্রাই করো। টোটাল সেল কটা আছে একটা রোর মধ্যে, হাউ মেনি নাম্বারস অফ সেলস আর দেয়ার, n নাম্বারস অফ সেলস আছে, প্রত্যেকের ইএমএফ এর ভ্যালু কত, ই, তাহলে টোটাল ইএমএফ এট ইচ রো কত হয়, এনি। ঠিক আছে, প্রত্যেকটা রোর মধ্যে কতগুলো সেলস আছে, n নাম্বারস অফ সেলস আছে, তাহলে প্রত্যেকের ইএমএফ যদি ই করা হয়, তাহলে সিরিজে থাকলে কি করি আমরা, ই প্লাস ই প্লাস ই প্লাস ই এরকম ভাবে চলতে থাকবো আপ টু nth টার্ম। তাহলে নেট ভ্যালু কত আইব, এনি, নেট ভ্যালু ইজ ইকুয়াল টু এনি, তাহলে নেট ইএমএফ ইজ ইকুয়াল টু কত আছে, এনি। এবার ওয়েট, এবার এখানে দেখো উপরে এনি, তার নিচেও কত আইব, এনি, তার নিচেও কত থাকবো, এনি, এন্ড সো অন চলতে থাকবো। লাস্ট দিন আমরা যেগুলো করছিলাম ই ই ই ই ই প্যারালালি কানেক্টেড ছিল, আজকে কি দেখতেছি, এনি 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 এরকম ভাবে থাকতেছে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল m নাম্বারস অফ রোজ আছে, বাট প্রত্যেকটার মধ্যেই কত আছে, এনি এনি করে আছে। তাহলে প্যারালাল কানেকশনে কি সেম থাকে, ভোল্টেজ সেম থাকে। তাহলে অ্যাকচুয়ালি এনি 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 থাকলেও আমরা কি করব, নেট ভোল্টেজ কত নেব, এনি নেব। যেমন লাস্ট দিন আমরা কি করছিলাম, নেট ভোল্টেজ আমরা কত নিছিলাম, অনলি ই। লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম, নেট ভোল্টেজ ইজ ইকুয়াল টু হাউ মাচ, অনলি ই নিছিলাম when they are in parallel connection। যারা আইসো না বা যারা দেখছো না তারা কাইন্ডলি একবার নোটটা একটু কালেক্ট করে নিও, আর ভিডিও আজকে রাতে দিয়ে দেবো, তো দেখে নিও। তো ওইগুলো কি থাকতেছে, আমরা এনি 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 করে পাইতেছি, তাহলে আলটিমেট ভোল্টেজ কত থাকবো, এনি থাকবে। ওকে, আলটিমেট ভোল্টেজ ইজ ইকুয়াল টু এনি।
এখন কি লাগবে, রেজিস্ট্যান্স লাগবে, ঠিক আছে। তাহলে চলো আমরা নেট রেজিস্ট্যান্স বাইর করতেছি। নেট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু, লাস্ট দিন কইছিলাম ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে সার্কিট রেজিস্ট্যান্স কিরকম ভাবে থাকবো, সিরিজ, অলওয়েজ মনে রাখবো ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে সার্কিট রেজিস্ট্যান্স অলওয়েজ সিরিজে কানেক্টেড থাকবে, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ওয়ান অলওয়েজ। তাহলে এখানে সিরিজে কানেক্টেড থাকলে কি করতেছি আমরা, আর ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে সার্কিট রেজিস্ট্যান্স অলওয়েজ সিরিজে থাকতেছে, তাহলে আইতেছে কত ভ্যালু, আর থাকতেছে। আপ টু দিস মাচ ওকে, ক্লিয়ার, ফাইন, ওকে। এবার দেখো সিরিজে থাকলে নেট রেজিস্ট্যান্স কত হইতাছে, এনআর, আর প্লাস আর প্লাস আর প্লাস আর এরকম ভাবে থাকবে, তাহলে কতগুলো আছে, n নাম্বারস অফ আর আছে, তাহলে কত আইবো, এনআর। এবার এনআর 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 এরকম ধরনের কতগুলো রোজ থাকবো, m নাম্বার অফ রোজ থাকবো। তাহলে যদি আমরা জানি রেজিস্ট্যান্স যদি প্যারালাল কানেকশনসে থাকে, রেজিস্ট্যান্স যদি সেম হয় এবং নাম্বার অফ রোজ যদি বা নাম্বার অফ সামথিং যদি m বা সামথিং এরকম ধরনের থাকে, তাহলে ডিভাইডেড বাই কি করি, ওটা থেকে ধরো আর 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 তিনটা আর আছে প্যারালাল, তাহলে রেজাল্ট কত হয় r/3, চারটা থাকলে r/4, তাহলে এখানে কত আছে, nr আছে, আছে কতজন, m নাম্বারস, তাহলে ডিভাইডেড বাই কত আইবো, m, ক্লিয়ার, শিওর। টোটাল একটা রোর মধ্যে আছে কত সেল, n নাম্বারস অফ সেলস আছে, প্রত্যেকের রেজিস্ট্যান্স কত r, তাহলে টোটাল রেজিস্ট্যান্স এট ইচ রো nr, টোটাল রেজিস্ট্যান্স এট ইচ রো nr। নাও nr 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 এরকম ভাবে আছে কতগুলো, m নাম্বারস আছে, m নাম্বারস কেন, কারণ m নাম্বারস অফ কি আছে, রোজ আছে, তাহলে এখানে nr nr এরকম ভাবে কতগুলো থাকবো, m নাম্বারস থাকবো, তাহলে কি করব আমরা, nr ডিভাইডেড বাই m, বিকজ তারা প্যারালালি কানেক্টেড আছে, দে আর ইন প্যারালাল কানেকশনস। তাইলে এখান থেকে নেট রেজিস্ট্যান্স পাইলাম, তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু কত আইবো, কারেন্ট ইজ ইকুয়াল টু কি থাকবো, কারেন্ট ইজ ইকুয়াল টু নেট ইএমএফ বাই নেট ভোল্টেজ, সরি নেট ইএমএফ বাই নেট রেজিস্ট্যান্স, তাহলে নেট ইএমএফ কত আছে, NE, নেট ইএমএফ ইজ ইকুয়াল টু হাউ মাচ, NE ডিভাইডেড বাই নেট রেজিস্ট্যান্স কত আছে, R প্লাস NR বাই M, I is equal to NE whole divided by R plus NR by M. Is it okay? Then this is the expression of current in the case of parallel grouping circuit. Okay, sorry, in the case of parallel, in the case of mixed grouping circuit, this is the amount of current in the case of mixed grouping circuit. Is it okay? যদি কোনো জায়গাতে কারো ডাউট থাকে তাহলে 100 বার কইও, যদি কোনো জায়গাতে কোনো ডাউট থাকে। এবার একটা ছোট্ট করে হেডলাইন দাও, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এবং ওটার স্টামাক দিও, কারণ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম তোমাদের পরীক্ষাতে আসার চান্স বেশি থাকে।
এগুলো মিক্সড গ্রুপিং, শুধু সিঙ্গেল আওয়ার চান্স নাই। যদি আয়ে কোশ্চেনটা তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম দিয়ে আই, আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম দিয়ে আইলে ফার্স্টে মিক্সড গ্রুপিং করতে লাগবে। মিক্সড গ্রুপিং না করে যদি তুমি মনে করো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা ইউটিলাইজ করবা তাহলে প্রবলেম পড়বে, ঠিক আছে? তো মিক্সড গ্রুপিং রে করতে গেলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম করতে গেলে মিক্সড গ্রুপিং আমাদেরকে করতে লাগবে। আর আমি আরেকটা জিনিস করে রাখি, কোশ্চেন যেটা আছে কোশ্চেনের ট্রেন্ড চেঞ্জ হইতেছে। তো কোশ্চেনের ট্রেন্ড যেহেতু চেঞ্জ হইতেছে তো সেই বেসিসে নিজে আপগ্রেডেড রাখার ট্রাই করো। আমি আজকে একটা কি দুটা কোশ্চেন্স করাবো, একটা 12 এর কোশ্চেন্সও করাবো, একটা 11 এর রিভিশনস কোশ্চেন আমি করাবো, ঠিক আছে? এবং কোশ্চেন আগে কিরকম ভাবে আইতো আর এখন কোশ্চেন্স কিরকম ভাবে প্রেজেন্ট করতেছে ওই জিনিসটারে যদি তুমি না বুঝো তাইলে হার্ড ওয়ার্ক করবা, ঠিক আছে, বাট আলটিমেটলি তুমি কোনো জায়গাতে সিলেকশন পাবে না। তো কোনো জায়গাতে সিলেকশন পাইতে গেলে আগে কোশ্চেন্স এর মোটিভ বুঝতে লাগবে, নিউ ট্রেন্ড বা নিউ মোটিভ কিরকম ধরনের বানাইতেছে। কারণ আগে একটা সময় কোশ্চেন্স থাকতো দুই রকমের, আইদার নিউমেরিক্যাল কোশ্চেন্স তোমার হতো অথবা থিওরিটিক্যাল কোশ্চেন্স হতো। আর আজকাল আইতাছে কি সেটা হাইব্রিড কোশ্চেন, মানে কোশ্চেন্স এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন হিডেন থাকবে, হয় থিওরি হিডেন থাকবো নাইলে নিউমেরিক্যালস হিডেন থাকবে। আমি আজকে দেখাবো একটা কি দুইটা কোশ্চেন্স, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। আমরা আপাতত আগে এখানে লিখতেছি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তো লাস্ট এক্সপ্রেশন যেটা পাইছিলাম কারেন্টের, সেখানে আমরা কি পাইছিলাম, আপাতত কিছু লেখা আমি পরে বলতেছি, সমস্ত কিছু ডিটেইলসে বলতেছি। I is equal to, আমরা এখান থেকে কি পাইছিলাম, I is equal to n e divided by r plus nr by m, এরকম কিছু একটা পাইছিলাম, ঠিক আছে? এবার এই অ্যারেঞ্জমেন্টটা আমরা চেঞ্জ করতেছি। এই অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করলে কি হবে, এখানে দেখো এলসিএম কত পাইবা m, তাহলে এখানে কত আইবো mr প্লাস আপাতত কেউ কিছু তুললো না nr, ঠিক আছে? নি এতটুকু অবধি এলসিএম করছে জাস্ট, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ দেখো, কারণ বারবার বলতেছি এটা কিন্তু গন্ডগোল লাগায়। এই আমটা কি করতে পারি, আমি উপরে নিতে পারি, ম্যাথমেটিক্যাল প্রসিজার ওয়েতে উপরে নিতে পারি। আমি উপরে যদি নিয়ে যাই তাহলে কত আইবো nme ডিভাইডেড বাই mr প্লাস nr, এতটুকু অবধি আই হোপ সো কোনো সমস্যা নেই, কারণ সিম্পল ম্যাথমেটিক্যাল ওয়ে। নেক্সট I is equal to next nme ওকে। এখন এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমি ইচ্ছা করলে এরকম ভাবে লিখতে পারি mr, ঠিক আছে? রুট mr লিখলাম এখান থেকে। আচ্ছা, রুট mr লিখলে কি থাকবে, একটা স্কয়ার থাকবে। রুট mr লিখলে একটা স্কয়ার দিতে লাগবে, দেব। দেন মাইনাস, আমার কাছে এখানে আছে কি প্লাস আছে, আমার কাছে এখানে রয়ে গেছে কি প্লাস আছে, কিন্তু আমি এখানে পুট করতেছি কি মাইনাস nr। এবার এটা আমি কি করলাম, স্কয়ার দিলাম, তাহলে কি পাইতাছি mr তো পাইতাছি, সমস্যা নাই, প্লাস nr পাইতাছি, তাতেও সমস্যা নাই। যদি এটা তুমি এক্সটেন্ড করবা ফার্দার, যদি তুমি এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করো, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করলে কি পাইতাছো এখান থেকে mr প্লাস nr, এতটুকু তো ঠিক আছে। ইন অ্যাডিশন তুমি এখানে কত পাইতাছো মাইনাস 2 রুট mr রুট nr, এটা এক্সট্রা পাইছো নি, এই পোরশনটা তো এক্সট্রা পাইছো, এটা তো আমার এলিমিনেট করতে লাগবে, তাহলে এলিমিনেট করলে যেহেতু মাইনাস আমার লাগবে কত, এই জিনিসটা যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে এখানে দেখো এরকম যদি আমি লিখি প্লাস আন্ডার রুট 4 mn r ক্যাপিটাল R। এবার দেখো তো, তাহলে এটা যদি আমি এরকম ভাবে লিখি, এরকম ভাবেও লিখতে পারি, অথবা এরকম ভাবে না লেখা আমি সিম্পলি এতটুকু লিখতে পারি 2 আন্ডার রুট mr
mn স্মলার ক্যাপিটাল আর লেখা যায় তো? তাহলে এখন আমি যদি এটার সাথে এই জিনিসটাও রাখি mn স্মলার ক্যাপিটাল আর, তাহলে এই পোরশনের এই পোরশন কি হইতেছে? কাটাকাটি যেতেছে। আমি চাইছিলাম এই দুটো জিনিস ছিল আমার কাছে, তাহলে আমি এই দুটো জিনিসই পাইতেছি এখান থেকে। বুঝতে পারছি কি? আমি এই স্টেপটারই এরকম ভাবে মডিফিকেশন করে রাখতেছি, আমি এই স্টেপটারই এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট বানাইতেছি। আই হোপ সো কারো ডাউট নাই, যদি থাকে তাহলে লেখো। কোন স্টেপে ডাউট আছে কোন জায়গাতে? নাই তো? তাইলে আমরা কি পাইছি? কারেন্টের ওই এক্সপ্রেশনটা পাইছিলাম, ওইখানে কারেন্টের যে এক্সপ্রেশনটা পাইছি, দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ কারেন্ট। যদি মিক্সড গ্রুপিং জিজ্ঞেস করে, মিক্সড গ্রুপিং এ কারেন্টের কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে দিস ইজ দ্য ফাইনাল আনসার। কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম জিজ্ঞেস করলে এখানে যা পাইতেছো ফার্দার তারে এখান থেকে কি করতে লাগবে? ম্যাথমেটিক্যাল প্রসিজার ওয়েতে এখানে আইতে লাগবে। যদি তুমি মনে করো যে আমি এই পার্টটারে মুখস্থ রাখতে পারো, এই লাইনটারে মুখস্থ রাখতে পারো, যদি পারো তাহলে এখানে লেখা দিও বাই সাম অ্যারেঞ্জমেন্ট উই ক্যান রাইট, বাই সাম অ্যারেঞ্জমেন্ট we can write। যদি মনে করো এই এক্সপ্রেশনটা মুখস্থ রাখতে পারো তাহলে ডাইরেক্ট লিখতে পারো বাই সাম অ্যারেঞ্জমেন্ট উই ক্যান রাইট। আর যদি মনে করো যে না আমি মুখস্থ রাখতে পারতাম না, তাইলে তোমার কাছে এখানে দুইটা ম্যাথমেটিক্যাল স্টেপ রয়ে গেছে, কারণ এটা তো তুমি পারছোই, ওইখানে বাইর করছোই। দেন ফার্দার তাহলে কি করতেছো? এরকম ভাবে রাখা, দেন এখান থেকে ফার্দার তোমাকে এখানে অ্যারেঞ্জ করতে লাগবে। এখন তুমি চাইলে এখান থেকে ডাইরেক্ট এই লাইনটা ইউজ করে তুমি লিখতে পারো, অথবা তুমি চাইলে এখান থেকে এই তিনটা লাইন লেখা দেন এটা লিখতে পারো। এবার যার যেটাতে বেটার মনে হয় সেই ওয়েতে তোমরা খাতায় তুলে আনো। যদি মনে করো এখান থেকে তুমি ডাইরেক্ট এই লাইন লিখবা, তাহলে এই কথাটা লিখে নিও, বাই সাম অ্যারেঞ্জমেন্ট উই ক্যান রাইট। আর যদি মনে করো না স্যার আমি পারতাম না মুখস্থ রাখতে, তাইলে এই একটার পর একটা স্টেপ লিখে এখানে লেখো, তখন আর দরকার নাই বাই সাম অ্যারেঞ্জমেন্ট। ওকে, আই হোপ সো বুঝতে পারছি। নোট করো ফার্স্ট। ওভার। এবার এখানে লেখো, if the total number of cells are given, if একটু ফাস্টলি লেখো, if the total number of cells are given then mn is fixed, then mn is fixed, full stop, capital E comma small r and capital R are also given, capital R are also given, comma we have liberty to arrange, we have liberty to arrange the given number of cells, the given number of cells in different rows, the given number of cells in different rows, full stop,
then in the above expression the numerator কত আছে nme, the numerator nme and the denominator this one, and the denominator this one, 2 under root mn small r capital R, and the denominator all are fixed, full stop. Only the square term in the denominator is variable. Only the square term in the denominator, meaning it is a part term. Only the square part in the denominator is variable. Therefore I is maximum. I is maximum. আচ্ছা I এর ভ্যালু ম্যাক্সিমাম কোন সময় হইব? This one is fixed, n is fixed, m is fixed, e is fixed, তিনটাই কনস্ট্যান্ট পার্ট, তাহলে এখানে কোনো কিছু চেঞ্জেস হতো না। দেন n m স্মল r ক্যাপিটাল r সবকিছু ফিক্স, তাহলে এগুলো চেঞ্জ হতো না। এবার বলতে পারো তাহলে এখানে কি আমরা চেঞ্জ হইতাছে? এখানে আমরা কইতাছি n আর m এর ভ্যালুটি যদি আমরা অ্যারেঞ্জ করি, ঠিক আছে, যতগুলো রোজ আছে এগুলোরে না রেখে এগুলো যদি আমি কলাম বানায় দিই, কলামগুলোরে যদি আমি রোজ বানায় দিই, ধরো আমার এখানে কইলাম কি টোটাল 3টা রো আছে আর 5টা সেল আছে প্রত্যেকটা কলাম, তাহলে 3 * 5 কত 15। আমি তো এখানে নিতেছি কি প্রোডাক্ট নিতেছি, তো এখানে কি থাকতেছে দিস ইজ কনস্ট্যান্ট, বাট এখানে কি হইতাছে, এখানে তো আমি অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট ভাবে করতে পারি, ঠিক আছে না। এখন যেটা আছে আমার কাছে আন্ডার রুট 3 ক্যাপিটাল আর, ওইখানে আমি কি দিয়ে দিতে পারি আন্ডার রুট 5 এ ক্যাপিটাল আর মাইনাস এখানে কত আছে 5 এ ক্যাপিটাল স্মল আর, এখানে কত নিতে পারি আমি 3 স্মল আর, দ্যাট ইজ আই ক্যান চেঞ্জ n and m, n এর জায়গায় m, m এর জায়গায় n নিতে পারি। আমার এখানে সমস্যা নাই কেন? কারণ আমি এখানে যেটাই নিই না কেন প্রোডাক্ট সেম থাকতেছে, এখানে প্রোডাক্ট সেম থাকতেছে, কিন্তু এখানে তো আমার কি হইতাছে প্রোডাক্ট না, প্লাস মাইনাস। কথাটা বুঝতে পারছে কি? মানে জিনিসটা সোজা ভাবে বুঝো। এখন ধরো তোমার কাছে m দেয়া রাখছে আমি 2, n দেয়া রাখছে কত 6, তাহলে তুমি nm = কত লিখবা 12 লিখবা। তাহলে এই পার্টটা ঠিক আছে, এই পার্টটাও কি আছে ঠিক আছে, কিন্তু এই ভিতরের পোরশনটাতে একবার হলে কি লেখলা হইলে, একবার হলে তুমি লেখলা হইলে 2 ক্যাপিটাল আর মাইনাস 6 স্মল আর, এই অ্যারেঞ্জমেন্ট লেখলা হইলে। আরেকটা কেসে তুমি কি লিখবা 6 ক্যাপিটাল আর মাইনাস 2 স্মল আর। আই হোপ সো বুঝাতে পারছি, দুইটা আলাদা আলাদা কি হইতাছে অ্যারেঞ্জমেন্ট হইতাছে। ইজ ইট ওকে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা তাইলে আমরা এখানে কি করতে পারি, এই অ্যারেঞ্জমেন্টটা ম্যাক্সিমাম হইব। কোন সময় ম্যাক্সিমাম হইব? যদি কিনা this portion is equal to how much 0, ডিনোমিনেটর তো, তাহলে i এর ভ্যালু ম্যাক্সিমাম হইতে গেলে ডিনোমিনেটর এটা তো ফিক্স, এটাও ফিক্স, কিছু করতে পারতাম না, বাট আই ক্যান arrange this value such a way that this portion will give you how much 0। যদি এই পোরশনটা 0 হয়ে যায় তাহলে এটা কি হবে কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম। ম্যাথে এরকম প্রচুর পাইছো তোমরা, ডিনোমিনেটরে কোনো একটা কিছু পার্ট থাকলে তাকে আমরা 0 যদি বানাই দেই দেন কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম। ক্লিয়ার নাকি? না ডাউট আছে কারো? থাকলে 100 বার কইতে পারো। আশা করি ক্লিয়ার।
ফাইন। তাহলে এখানে I এর ভ্যালু ম্যাক্সিমাম হবে when under root mr is equal to under root nr. Under root mr is equal to under root nr. Make it square. mr is equal to nr. তাহলে r is equal to nr by m. Capital R is equal to how much? nr by m. Clear? Sure? এবার নিচে লাইনে লেখো। আচ্ছা এটার মিনিং কি কেউ বলতে পারবে না? স্টেটমেন্টে লিখলে এটা কি লিখতে পারি? any single one আমি একটা এক্সপ্রেশন না দিয়ে যদি স্টেটমেন্ট ফরম্যাটে লিখতে চাই, something is equal to something, এই something দুটো কি কি ওয়ার্ড হতে পারে? any single one কি is equal to কি লিখতে পারি আমি? কেউ বলতে পারবে? any কে যে কেউ? এখান থেকে ফাইনাল কনক্লুশন তুমি কি পাইছো? r is equal to nr by m. কেউ বলতে পারবে না কি is equal to কি লেখা যেতে পারে এখানে? যে কেউ একজন? স্টেটমেন্ট ফরম্যাটে Circuit resistance is equal to number of cells present in each plot. Product of number of cells present in each plot. সোজা কথা বলতে প্রবলেম হয় না? আরে এটা দেখো না, এটা কি দিছে? nr by m. তো আমরা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন বাইর করছিলাম, একটা রোর মধ্যে কত আসলো? n নাম্বার ছিল, ঠিক আছে? তো আমি তো যদি তোমার চিন্তা করি, তাহলে এখান থেকে যে রেজিস্ট্যান্সটা পাবো এটা কি ধরনের রেজিস্ট্যান্স হইব? ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এটা কি সার্কিট রেজিস্ট্যান্স। এবার ইন্টারনাল রেজিস্ট্যান্সের পোরশনটা দেখো কত আইতাছে? nr by m. তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে আমি সিম্পলি একটা লাইন লিখতে পারিনি, যেটা কোন সময় হবে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কোন সময় হবে? when external resistance is equal to internal resistance of cell. Sure? কারণ এই যে পোরশনটা nr by m, এটা অ্যাকচুয়ালি কি? ইন্টারনাল রেজিস্ট্যান্স কার? সেল। দিস ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল। কেন? কারণ একটা রোর মধ্যে কত আসলো? nr। এরকম কতগুলো আসলো? m নাম্বারস ছিল। তাহলে নেট ইন্টারনাল রেজিস্ট্যান্স কত আইতাছে? nr by m. এটা টার্ম দিয়ে লেখা রাখো, নেট ইন্টারনাল রেজিস্ট্যান্স, নাহলে গন্ডগোল লাগাইবা। নেট ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ হাউ মাচ? nr by m. আমি একটা কথা বারবার কই রাখতেছি তোমাদেরকে, তোমরা 12 এ উঠছো, মোস্ট ওয়েলকাম, বাট ভয়ও দেখাইতাছি না, টেনশনও দিতাছি না, জাস্ট ওয়ার্ন করতেছি। 12 এ বোর্ডের কোশ্চেন সবথেকে ক্রিটিক্যাল হইব ফিজিক্স, এবং এটা ভাববো না আমি আমার সাবজেক্ট দিকে কইতাছি। লাস্ট 7 to 8 ইয়ার্স ধরে সেরা ফিজিক্স ট্র্যাডিশনালি কোশ্চেন তারা টাফ করে আইতেছে, এবং প্রত্যেক বছর কোশ্চেনের লেভেলরে আপগ্রেডেড করতেছে। একমাত্র তারাই খুব ভালো রেজাল্ট করতেছে যারা প্রত্যেকটা জিনিসে যখন পড়তেছে বা পড়তেছে তার ইনার মিনিং, তার ইম্পর্টেন্স সবগুলো জিনিস যে মাথায় রাখতেছে, একমাত্র সেই ভালো রেজাল্ট করবে। আর বোর্ডে কোশ্চেন টাফ করার কারণে খুব ইজি একটা জিনিস এসে, ফিজিক্সে যেমন ভাবে নাম্বার তোলা যায় না, তেমন ভাবে ফিজিক্সের নাম্বার তুলতে খুব ইজিও হয়ে যায়। কেমন ধরনের? ধরো একটা স্টুডেন্ট, মানে একটা গ্রুপ অফ স্টুডেন্ট পরীক্ষা, ধরো তোমার স্কুল থেকে পরীক্ষা দিছে, কোশ্চেন টাফ হয়েছে, তো সবাই কি করবে? রেজাল্ট খারাপ হয়েছে, আমি আনসার করতে পারছি না, লিখতে পারছি না, এই সেই চলতে থাকবে। টিচার দেখতেছে কি আমি কারোরই পাস করাইতে পারতেছি না, বা পাস করাইতেছি
কিন্তু সেরকম ধরনের স্যাটিসফ্যাক্টরি নাম্বার কারোরে দিতে পারতেছি না। ওই জায়গাতে ধরো তুমি এমন আহামরি কিছু লেখছো না, বাট যাই লেখছো মোটামুটি টু দ্য পয়েন্ট লেখছো, বাট কারেক্ট লেখছো, তখন টিচার কি করবো? কারোরে নাম্বার দেওয়ার মতন আমি অপশনস পাইতেছি না, কিন্তু তোমার খাতার এই সময়ের মধ্যে আইছে, তো অবভিয়াসলি তুমি যেখানে ধরো 3 মার্কসের মধ্যে 3 মার্কস ডিজার্ভ করো না, তুমি 2 মার্কস ডিজার্ভ করো, বাট বাকিদের রেসপেক্টে তুমি অবশ্যই কি পাইবা? 3 মার্কস পাইলে। এবং দেখা গেছে যে ফিজিক্সে অ্যারাউন্ড 98 99 অবধি আরামসে ওঠে, 100ও অনেক সময় ওঠে, খুব ইজিলি ওঠে। আর ওয়্যারেজ ওই জায়গাতেই আরেকটা গ্রুপ অফ স্টুডেন্ট 60 ক্রস করতে পারে, বলতে আউট অফ 70 করতেছি না, আউট অফ 100 করতেছি, 60 ক্রস করতে পারতেছে না একটা হিউজ গ্রুপ অফ স্টুডেন্ট। আর একটা হিউজ গ্রুপ অফ স্টুডেন্ট আরামসে 95 প্লাস 98 99 100 আরামসে স্কোর করতেছে, আরামসে স্কোর করতেছে। এই বছরও দুইটা স্টুডেন্ট আছে, পরীক্ষা খুব খারাপ হয়েছে সবাইরই, কোশ্চেন হার্ড হয়েছে, কোশ্চেন টাফ করছে, অ্যাকচুয়ালি কোশ্চেন টাফ করছে না, কোশ্চেন টাফ করছে না। তোমাদের প্রবলেম কি? তোমাদের প্রবলেম হয়েছে তোমাদেরকে যা দেখানো হইতেছে, যা পড়ানো হইতেছে, তোমরা এগুলো নিয়েই পড়ে থাকো, ঠিক আছে? তোমরা ছোট ছোট কোশ্চেনের দিকে এন্টার করো। যেমন দেখো এখন তোমরা পুরোটা পার্ট করছো, ইন্টারনাল সরি কি জানি কয় তোমার মিক্সড গ্রুপিং করছো, সবকিছু ঠিক আছে করছো। এখন ধরো তোমারে জিজ্ঞেস করলো যে একটা অপশনের মধ্যে ধরো তোমার দেয়া রাখলো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম হইতে গেলে কি হতে লাগবে, বা ধরো একটা কোশ্চেনের মধ্যে তোমার দেয়া রাখছে একটা সার্কিট দেয়া রাখছে, ঠিক আছে, যে সার্কিটের মধ্যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া রাখছে ক্যাপিটাল আর কইলো, বাট ভিতরের যে ভ্যালুগুলো আছে ভিতরের ভ্যালুগুলো তোমার দেয়া রাখছে। এবার তোমার জিজ্ঞেস করলো বাইরের ভ্যালুটা দিছে না, এটা আননোন দেয়া রাখছে, ঠিক আছে, এটার ভ্যালু তোমার দিছে না, কিন্তু এই ই স্মল আর এগুলোর ভ্যালু দেয়া রাখছে, নাম্বার অফ রোজ নাম্বার অফ কলামস দেয়া রাখছে। দেন তোমারে জিজ্ঞেস করলো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম হইতে গেলে আমার এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত হইতে লাগবে, এরকম ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তো আমার এখানে দরকার কি স্টেটমেন্টগুলো প্লাস তাদের ইনার মিনিংগুলো বুঝতে লাগবে। ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে পুরোটা সেলের রেজিস্ট্যান্সে জিজ্ঞেস করছে, তার ভ্যালুই কত, এই জিনিসটা, ঠিক আছে? আমি নোটস লিখলাম, এখন যদি তুমি মনে করো যে 12 এ আমি নোটস ফরম্যাটে বইরা যাবো, স্যার লেখায় দিব, আমি লেখা যাবো, তাহলে কি হইব জানো না, পরীক্ষা হলে গিয়া দেখবা তুমি কিচ্ছু পারো না। কিন্তু যখন তুমি স্যারের লগে কথা বলতে আবার স্যার এমন এমন, তখন স্যার খাতা খুললে সেটা তোমার দেখাই দিব, ওই ধৈর্য করাইছি কোশ্চেনটা এমন ভাবে, ও আচ্ছা এমন নি জিজ্ঞেস করছে, জাস্ট এরকম ধরনের ফিলিংস। তো ক্লাসের মধ্যে বারবার বোঝাচ্ছে আমি সিরিয়াস হই। 11 যেটা গেছে 11 খুব ইজি থাকে, কারণ কোশ্চেন তো পেঁচায় না, 12 কিন্তু পেঁচাইব, প্লাস 11 এ কিন্তু তোমার মার্কশিট কোনো জায়গাতে অ্যাড হতো না, 12 এ অ্যাড হইব, এবং 12 এ এন্ট্রান্সও কিন্তু সেম প্রসিজারলি ফলো করে প্রসিড হইতেছে। বি সিরিয়াস, বারবার বলেছি আমি। একটা বছর আছে, একটা বছর টোটালি হার্ড ওয়ার্ক করো, তো তোমার কাছে লাইফ খুব ইজি হয়ে যাবে। আর একটা বছর হার্ড ওয়ার্ক না করলে মজ মস্তি করতে পারো, কোনো সমস্যা নাই, দেন সারা জীবনের লেগে কিন্তু সাফার করতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছা। তো এখানে ফাইনাল কনক্লুশন একটাই, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম তখনই ভ্যালিড হবে যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ইন্টারনাল রেজিস্ট্যান্স, দুটোটা সমান হয়ে যাবে। কাজে ক্লাসের মধ্যে কথা বলা বন্ধ করো, বন্ধ করে সেটা চুপচাপ করো, সলিউশন করতে হবে। ভাববো না যে স্যার দেখতেছে না কেটা কথা বলতেছে, সবই আমি দেখতেছি, এবং আমি ধরুমো ইমিডিয়েটলি ধরু। এই চ্যাপ্টারটা শুধু ওয়েট করতেছে শেষ হওয়া, একটা চ্যাপ্টার শেষ হইব, পরীক্ষা নেব, আর পরীক্ষার মধ্যে যারাই খারাপ রেজাল্ট হইব বা নাম্বার কম আইব তাদের জন্য সিভিয়ার টাইপ অফ পানিশমেন্ট থাকবে। পানিশমেন্ট বলতে অন্য কিছু না, তোমার একটা হিউজ গ্রুপ অফ অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে। এবার আমিও দেখুন তুমি কেমনে ঘুমাও, তুমি ঘুমাও কেমনে বাড়িতে, আমি দেখি ঘুম খাওয়া সব বন্ধ হয়ে যাবে। একটা হিউজ গ্রুপ অফ অ্যাসাইনমেন্ট দেওয়া যাবো, এমন ধরনের দেবো আজকে দিছি কালকে সাবমিট করতে লাগবে, যা খুশি তাও। কোন স্যার আছে কি আছে আমি দেখতাম, কারণ কোনো সাবজেক্টে ফেল করতেই না, করবা একমাত্র ফিজিক্সে, কোনো সাবজেক্টে ফেল করতাম। আর বায়োলজি তো বড় সেরা, বায়োলজি কোশ্চেন এমন ভাবে বানায় প্রত্যেক বছর, এই বছরও যে সমস্ত স্টুডেন্টগুলো সারা বছর ম্যাথ পড়ে গেছে, এটিও আরামসে 70-তে 55-60 আনসার করে। দুইটা কারণ থাকে, এক নাম্বার একটা লং গ্যাপ ফেলা, 15 থেকে 16 ডেজের গ্যাপ দিই। দুই নাম্বার আইব সব শর্ট কোশ্চেন্স। তো আর থাকো চ্যাপ্টার কম, চ্যাপ্টার কম বলতে কন্টেন্ট, মেইন কন্টেন্টটা কম থাকে,
ফিজিক্সের মধ্যে কন্টেন্টও প্রচুর থাকে। তুমি এসএলআর এর লগে এনসিইআরটি রে মিলাও বায়োলজি, তাহলে নিজেই কইবা কোনটার অবস্থা কি থাকে। আর এসএল আর ফিজিক্সের মধ্যে সমস্যা কি জানো, ফর্মুলা তো একটা, অঙ্ক কতবার সেটে, অঙ্কের তো কোনো শেষ নেই। কিন্তু বায়োলজির মধ্যে, কেমিস্ট্রি রিঅ্যাকশনের মধ্যে কিছু তো একটা অপশনস আছে, একটা লিমিটেশনস আছে, একটা বাউন্ডারি আছে। ফিজিক্সেতেই বাউন্ডারিটা নেই। এবার ম্যাথের কোশ্চেন্স করতে গেলেও সাম এক্সটেন্ট তুমি স্টেপ বাই স্টেপ অ্যাটলিস্ট কয়েকটা লাইন অবধি যাইতে পারবা। ফিজিক্সে তুমি প্রথম সেটে কোশ্চেনই বুঝো না কি তা করছে, সলিউশন তো বাদ দাও। তো এইগুলোর থেকে সিরিয়াস থাকবে। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম গেল। এবার পাওয়ারের এক্সপ্রেশনও পড়াইছি আমরা কিছুদিনের মধ্যে, কিছুদিন বলতে এক দুই দিনের মধ্যে নিউমেরিক্যাল সেন্টার করব। তার আগে আমি আরো দু তিনটা ফর্মুলা একটু লেখাই। আচ্ছা, ক্লাস 11 থার্মাল প্রপার্টিজ অফ চ্যাপ্টারের মধ্যে, ক্লাস 11 থার্মাল প্রপার্টিজ অফ চ্যাপ্টারের মধ্যে একটা জিনিস পাইছিলাম, যেখানে আমরা থার্মোমিটার পাইছিলাম। আই হোপ সো মনে আছে থার্মোমিটার। থার্মোমিটার আমরা তিন রকম টাইপের থার্মোমিটার পাইছিলাম, ঠিক আছে? তিন রকম টাইপের থার্মোমিটার আমরা পাইছিলাম। একটা ফার্স্ট যেটা আছে, যেটা আমরা খুব বেশি পরিমাণে প্রেজেন্টলি ইউজ করি, সেটা আমরা কই রেডিয়েশন থার্মোমিটার। রেডিয়েশন থার্মোমিটার মিন্স ওই থার্মাল রেডিয়েশন ইউজ করি, বা ইনফ্রারেড রেডিয়েশন থার্মোমিটারও কম হয়, বা আইআর থার্মোমিটারও কম হয়। দ্যাট ইজ প্রত্যেকটা বডি একটা সার্টেন টেম্পারেচার থাকে। প্রত্যেকটা বডি, দেখো ঘটনাটা কি, এটা এখানে একটা বডি নিছি, প্রত্যেকটা বডি, এই বডিটার কি থাকবে, একটা টেম্পারেচার থাকবে। ওকে, টেম্পারেচার আছে মানে বডিটার মধ্যে কি আছে, এনার্জি আছে। এনার্জি আছে মানে সে কি করব, সাম অ্যামাউন্ট অফ এনার্জি কি করব, রিলিজ করব, অ্যাবজর্বও করব, রিলিজও করব। এই প্রসেস তার মধ্যে চলতে থাকে। এবার আমি এই রেডিয়েশনটা যদি ক্যাপচার করি, তাইলে আমি ওই বডিটার টেম্পারেচার জানতে পারবো। খুব পপুলার জিনিস তোমাদের কাছে ছিল, তোমরা দেখছো ম্যাক্সিমাম টাইম, স্পেশালি করোনার সময় কোন একখানে গেছো, কোন একটা মলে গেছো, মানে আফটার করোনা, আফটার করোনা ধরো একটা মলে গেছো, তখন কি করতো সিকিউরিটি গার্ড, আগে তোমার টেম্পারেচার মেজার করতো। তো টেম্পারেচার মেজার করার জন্য কি করতো, ম্যাক্সিমাম টাইম ধরো তুমি হাত দিছো সামনের দিকে, অথবা তোমার কপালের এদিকে একটা ওয়ান টাইপ অফ একটা বন্দুকের মতন থাকতো, জাস্ট নিতো, রিডিং কালেক্ট করতো তোমার বডিতে টেম্পারেচার আছে নাকি না, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, সেটা রেডিয়েশন থার্মোমিটার। এবং তোমাদের সিলেবাসে রেডিয়েশন থার্মোমিটার অলমোস্ট নাই কইলেই চলে, ঠিক আছে? বাট নেক্সট দুইটা থার্মোমিটার আছে। একটা থার্মোমিটার আছে এক্সপ্যানশন থার্মোমিটার। এক্সপ্যানশন থার্মোমিটারের প্রপার এক্সাম্পল, এক্সপ্যানশন থার্মোমিটারের প্রপার এক্সাম্পল ক্লিনিক্যাল থার্মোমিটার, যেটা আমরা ইউজ করতেছি, যেখানে মার্কারি ইউজ করা হয়। মার্কারিতে কি করা হইতাছে, টেম্পারেচার প্রোভাইড করা হইতাছে। টেম্পারেচার প্রোভাইডের জন্য তার মধ্যে কি আইবো, থার্মাল এক্সপ্যানশন থাকবে। তো থার্মোমিটারের মধ্যে প্রসিজার কি থাকবে, এরকম ধরনের একটা কিছু তোমার পার্ট থাকবে, তার মধ্যে এখানে তোমার কি থাকতেছে, মার্কারিটা থাকতেছে, ঠিক আছে? এবার তুমি এখানে বডি টাচ করলা, বা কোন একটা কিছু তুমি টাচ করলা, অবজেক্ট হোক, বডি হোক, যাই হোক, এখানে মার্কারিটা কি হইতাছে, হিট গেইন করতেছে। হিট গেইন করার কারণে সে আস্তে আস্তে কি করবে, এক্সপ্যানশন করবে, ঠিক আছে? কারণ আমরা মনে হয় পাইছিলাম থার্মাল এক্সপ্যানশন কোয়েশ্চেন, তিন রকমের এক্সপ্যানশন ছিল, লিনিয়ার, সুপারফিশিয়াল, ভলিউমেট্রিক, ঠিক আছে? তো তুমি টেম্পারেচার দাও, তার মধ্যে কি হইব, এক্সপ্যানশন, যেটা আমরা বলতাছি এক্সপ্যানশন থার্মোমিটার। বাট এক্সপ্যানশন থার্মোমিটারের একটা প্রবলেম আছে। এক্সপ্যানশন থার্মোমিটারের একটা প্রবলেম আছে কি, এক্সপ্যানশন থার্মোমিটার অ্যাকিউরেসি সহকারে অ্যারাউন্ড 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অবধি মেজার করতে পারে। প্রপারলি বলে 250 অবধি করতে পারে, 250 এর পরে তারপর সে কিছুটা রং রেজাল্ট মাঝে মাঝে শো করে। তো এক্সপ্যানশন থার্মোমিটার দিয়ে আমি অ্যারাউন্ড আপ টু 300 অবধি রেজাল্ট ক্যালকুলেট করতে পারি। কোন একটা বডি টেম্পারেচার যদি মোর দ্যান 300 হয়, তখন কি করব? এবার কথা হয়েছে কি, সেটা আমি এখানে রেডিয়েশন থার্মোমিটার নিতে পারি। রেডিয়েশন থার্মোমিটারের মধ্যে মাঝে মাঝে তোমার রং কিছু রেজাল্ট থাকে। তো ওইটার জায়গাতে আমরা আরেকটা থার্মোমিটার ইউজ করি, যেটার নাম রেজিস্ট্যান্স থার্মোমিটার।
এবং তার মধ্যে কম্পারেটিভলি মোস্ট কস্টলি এবং মোস্ট অ্যাকিউরেট টাইপের একটা থার্মোমিটার আছে, যেটার নাম হচ্ছে গিয়া প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। এখানে কি করা হয়? এখানে আমরা কারেন্ট পাঠাবো ডিফারেন্ট টেম্পারেচার, ঠিক আছে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরো কোন একটা বডির বয়লিং পয়েন্ট বাইর করো, কোন একটা লিকুইড নিছো, যেমন ধরো অ্যানিলিন। অ্যানিলিনের লিকুইড পয়েন্ট বয়লিং পয়েন্ট অ্যারাউন্ড 384 ডিগ্রি সেলসিয়াস হয়। তো 300 অবধি তো আমি মেজার করতে পারি এক্সপ্যানশন থার্মোমিটার দিয়ে, তার থেকে বেশি তো মেজার করতে পারতাছি। তো তার জন্য কি করো, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস বা আইস কন্ডিশন রাখছো, তার মধ্যে কারেন্ট পাঠাও, তার রেজিস্ট্যান্স কত ক্যালকুলেট করো, ঠিক আছে। আইস পাঠাও, আইস পাঠায় সেটা মানে আইস রাখো, আইস রেখে সেটা তার মধ্যে কারেন্ট পাঠাও, ওই সিচুয়েশনে তার রেজিস্ট্যান্স কত বাইর করবে। তার মানে কি হইলো, তোমার 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তার রেজিস্ট্যান্স কত বাইর করছো। এবার তুমি তার কি করো, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ধরো রাখো, ঠিক আছে। তো ধরো ওয়াটারের মধ্যে রাখলাম, এবার ওয়াটারে কতটুকু টেম্পারেচারে রাখা হয়েছে, 100 ডিগ্রি। ফর্মুলা লেখা আছে, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আইস রাখছো, তখন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করছো, ধরো ওই রেজিস্ট্যান্স কত, R0। ওকে, দেন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার রাখছো, তখন তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করাইছো, তখন ধরো তার রেজিস্ট্যান্সের ভ্যালু কত দিলাম, R100। তখন তার রেজিস্ট্যান্সের ভ্যালু কত, R100। ওকে, এতটুকু পর্যন্ত। এইবার তুমি একটা আননোন টেম্পারেচারে মেজার করবা, একটা আননোন টেম্পারেচারে মেজার করবা, সেই আননোন টেম্পারেচারটা ধরো T। তাহলে এবার ধরো T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তার রেজিস্ট্যান্সের ভ্যালু কত আসবে, RT। তো আমরা কি করতেছি, ডিফারেন্ট দুইটা নোন টেম্পারেচারে দুইটা নোন টেম্পারেচারে কারেন্ট পাঠাইলাম, পাঠাইয়া রেজিস্ট্যান্স কত ক্যালকুলেট করে নিছি। তাহলে আমার কাছে কি হইলো, দুইটা রেজিস্ট্যান্স নোন হয়ে গেল। এবার আমি একটা আননোন টেম্পারেচারে আগে কি করব, রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব। আননোন টেম্পারেচার রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলাম, ফর্মুলাতে বসায় সেটা টেম্পারেচার টি বের করে নিতে পারো, ঠিক আছে। অথবা চাইলে ধরো তুমি এখন কইছো যে R0 এর ভ্যালু জানি, R100 এর ভ্যালু জানি, এখন তুমি কইলা যে আমি R30 এর ভ্যালু কত তখন জানো, ঠিক আছে, সমস্যা নাই। আরটা ফর্মুলা থাকবো, ওই ফর্মুলার মধ্যে টেম্পারেচার কত রাখবা, 30 ডিগ্রি রাখবা, 0 ডিগ্রি জানো, 100 ডিগ্রি জানো। তো এবার তুমি এখান থেকে কি বের করতে পারবা, R30 ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্সের ভ্যালু কত সেটা তুমি জানতে পারবে। তো থার্মোমিটার মেইনলি তিন রকম টাইপের হয়। একটু নোট করে লেখা রাখো। Thermometer is a device which is used. Thermometer is a device which is used to understand that the hotness or coldness. To understand that the hotness or coldness of a certain body. To understand the hotness and coldness of a certain body. Thermometers are basically three types. Thermometers are basically three types. Number one, a radiation thermometer. Number one, a radiation thermometer which works on the basis of thermal radiation, or IR radiation. Thermal radiation এর আরেকটা নাম infrared radiation, বা যারা আমরা শর্ট ফরম্যাটে IR কোয়েশ্চেন রাখি। ওকে, thermal radiation or infrared radiation or IR radiation. Okay, next one, expansion thermometer which works on the basis of
on the basis of expansion of mercury by supplying heat energy, and the last one is a resistance thermometer. Which works on the basis of a resistance of a certain material at a certain temperature. For example, platinum resistance thermometer. RT is equal to R naught. RT is equal to R naught 1 plus alpha delta T, or RT is equal to R naught 1 plus alpha T minus T naught. RT is equal to R naught 1 plus alpha delta T means T minus T naught. ঠিক আছে, এখানে একটু জায়গা রেখে দিও, আমি আরেকটা ফর্মুলা দিয়া দেব। ওকে, নেক্সট ক্লাসে আমি এখানে আরেকটা ফর্মুলা দিয়া দেব, এটা দরকার লাগে। নেক্সট, এখানে আমরা রেজিস্ট্যান্সের জন্য যে ফর্মুলা লিখছি, সেম ওয়েতে রেজিস্টিভিটির জন্য একটা ফর্মুলা লিখতে পারি। রো অফ টি ইজ ইকুয়াল টু rho naught 1 plus alpha T minus T naught. Rho T is equal to rho naught 1 plus alpha T minus T naught. একটু জায়গা রেখে দিও, আমি এখানে একটা ফর্মুলা এক্সট্রা পুট করব। এই জায়গাটাতে একটা ফর্মুলা দিন, একটা বা দুটো ফর্মুলা দিন, ঠিক আছে, যেগুলো এন্ট্রান্সের জন্য বেশি দরকার লাগে ওরকম ধরনের একটা বা দুটো ফর্মুলা দিব, একটু জায়গা রেখে। ক্লিয়ার? ওকে, এবার কোশ্চেন এখানে লিখলেও লিখতে পারো বা নরমাল খাতাতে লিখলেও লিখতে পারো। একটা কোশ্চেন এখন করানো, the resistance of a thin silverware, first তাড়াতাড়ি করো, the resistance of a thin silverware is 1 ohm. The resistance of a thin silverware is 1 ohm at 20 degrees Celsius. The wire is placed in a liquid bath. And its resistance rises to 1.2 ohm, and its resistance rises to 1.2 ohm. Full stop. What is the temperature of the bath? Then bracket start. Alpha for silver is 3.8 into
10 to the power minus 3, 3.8 into 10 to the power minus 3 per degree Celsius, per degree Celsius, but degree Celsius inverse, but degree Celsius inverse ও লিখতে পারো। আচ্ছা এখানে দেখি আমরা টার্মস গুলো কি কি। R0 বলতে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেজিস্ট্যান্সের ভ্যালু কত সেটা আমরা আইডেন্টিফাই করতেছি, ঠিক আছে। T0 বলতে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে যে টেম্পারেচার তোমরা প্রোভাইড করেছো নরমালি এটা 0 ডিগ্রি সেলসিয়াসই হয়, নরমালি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, বা এটা আমরা রেফারেন্স টেম্পারেচারও কয়া থাকি, ঠিক আছে। ইট ইজ এ রেফারেন্স টেম্পারেচার রেজিস্ট্যান্সের ভ্যালু। আর আলফা যেটা আছে, আলফা একটা কোএফিশিয়েন্ট করতে পারো বা একটা কনস্ট্যান্ট কোশ্চেন করতে পারো যার ভ্যালু ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ডিপেন্ড করে। এখন তুমি অ্যালুমিনিয়াম নিছো তখন এক ধরনের ভ্যালু আইব, ধরো তুমি এখন সিলভার নিছো তখন এক ধরনের ভ্যালু আইব, ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য আলফার ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। এখন আমাকে কোশ্চেন যেটা প্রোভাইড করছে সেই কোশ্চেনের মধ্যে দিছে কি কি, আলফার ভ্যালু আমারে দিয়া রাখছে অলরেডি, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা? আলফা ইজ ইকুয়াল টু 3.8 into 10 to the power minus 3 degree Celsius inverse, 3.8 ही तो ना, 3.8, ठीक है सर। अच्छा then की क्वेश्चन the resistance of a thin silver wire is 1 ohm at 20 degree Celsius। अच्छा তাহলে এখানে টেম্পারেচার T0 এর ভ্যালু কইছে, টেম্পারেচার T0 এর ভ্যালু কত? 20 ডিগ্রি সেলসিয়াস। ওরকম সময়ে R0 T এর ভ্যালু কত কইছে? 1 ওহম। R0 T এর ভ্যালু কত কইছে? 1 ওহম আর টেম্পারেচার T0 is equal to 20 ডিগ্রি সেলসিয়াস। ফাইন। দেন কি জিজ্ঞেস করছে? The wire is placed in a liquid bath and its resistance rises to 1.2। দেখো রেজিস্ট্যান্স রাইজেস বাই কইছে না, যদি রেজিস্ট্যান্স রাইজেস বাই কইতো তাহলে 1 প্লাস 1.2 নিলাম, বাট এখানে কোশ্চেনে কি কইছে রেজিস্ট্যান্স রাইজেস টু ফাইনাল রেজিস্ট্যান্স। তাহলে ফাইনাল রেজিস্ট্যান্স গিভেন কি আছে? R of T is equal to 1.2 ohm, ঠিক আছে। These informations are given। এবার তো তুমি জানো আরামসে ফর্মুলাতে বসায় দাও, RT is equal to R0 1 plus alpha T minus T0। তোমাকে আইডেন্টিফাই করতে কইছে কোনটা? What is the value of T? What is the value of T? এখানে কোনো কিছুই তোমার ক্যালভিনে শিফট করার দরকার নেই, কোনো কিছু ক্যালভিনে শিফট করার দরকার নেই। আচ্ছা কেমনে বুঝছি স্যার ক্যালভিনে শিফট করার দরকার নেই? কারণ আলটিমেটলি নিতাছো ডিফারেন্স নিতাছো, তো দুজনের ডিফারেন্স নিলে ক্যালভিনে শিফট করে আমি কি করব, ঠিক আছে। ক্যালভিনে শিফট করার দরকার নেই, রেজাল্ট আমার কিসে আইব? ডিগ্রি সেলসিয়াসই আইব। তাহলে এখানে RT এর ভ্যালু কত আছে? RT এর ভ্যালু আছে 1.2 is equal to R0 এর ভ্যালু কত? 1, দেন কত আছে? 1 plus alpha T minus 20, ওকে। তাহলে এখানে আমি কত পাইতাছি? 1.2 minus 1 is equal to alpha T minus 20। দেন এখান থেকে যদি আমি লিখি কত হইতাছে? 0.2 is equal to alpha, alpha এর ভ্যালু কত আছে? 3.8 into 10 to the power minus 3 T minus 20, ওকে। এটা কাজ করো, দুনো সাইড থেকে পয়েন্ট পয়েন্ট সরাইয়া দাও, দুনো সাইড থেকে পয়েন্ট পয়েন্ট সরাইতে পারি আমরা, ঠিক আছে। 2 দিয়া ক্যান্সেল আউট করো, 2 দিয়া ক্যান্সেল আউট করলে কত আইব? আচ্ছা এখানে 10 এর এদিকে নিয়ে আইব, এখানে 10 এদিকে নিয়ে আইলে কত আইব? 10 to the power minus 3, এই সাইডে আইলে 10 to the power plus 3, 10 to the power plus 3 is equal to এখানে কত আইতেছে? 19 T minus 20। তাহলে ফাইনালি কত পাইতেছো এখান থেকে? 10 to the power 3 by 19 plus 20 is equal to কত? T, ঠিক আছে। is equal to how much? T। এবার কিছু করার নাই, ক্যালকুলেশনস করতে লাগবে। লেন্থি ক্যালকুলেশনস হলো 1000 by 19। তো 1000 না করে আমরা বেটার অপশন 100 দিয়ে করব,
100 দিয়ে করো, 100/19 করো, ইনটু 10 করে দিও, যা রেজাল্ট আইবে। ঠিক আছে, 100/19 করো, যা রেজাল্ট আইবো তারে। তো 100/19 করলে কত আইবে? অ্যারাউন্ড 4 পয়েন্ট সামথিং থাকবো, কারণ 100/20 করলে তো 5 আইতো, তো 4.5 আইতো, তো এখানে কি আইবো? 5 পয়েন্ট সামথিং থাকবে, 5 পয়েন্ট সামথিং থাকবো। তো দেখো মানে 50 পয়েন্ট সামথিং থাকবো, অ্যারাউন্ড 5.26 অব্দি আইতে পারে, মোস্ট প্রবাবলি 5.26 অব্দি আইতে পারে। দেখো তো মানে 52.6 অব্দি আইতে পারে, একটু ক্যালকুলেট করে দেখো। এটা মোস্ট প্রবাবলি 52.6 বা 5 আইবো, 6 আওয়ার চান্সটা বেশি। 52.6 আছে না, ফাইন, প্লাস 20 ইজ ইকুয়াল টু টি। ক্যালকুলেশনের স্কিল থাকতে লাগবে, স্পিডে করার। তাহলে টি ইজ ইকুয়াল টু কত আইতো সেখান থেকে? 72.6 ডিগ্রি সেলসিয়াস। অপশন যদি কেলভিনে থাকে কেলভিনে নিও, যদি অপশনস কেলভিনে না থাকে তাহলে ডিগ্রি সেলসিয়াস থাকলে ডিগ্রি সেলসিয়াসে নিও। আবার এখানে আমি একটা কথা বলে রাখি, আগের ফর্মুলাগুলো মনে আছে তো, যে ফারেনহাইটে শিফট করতে গেলে কিরকম ভাবে শিফট করতে লাগে, ঠিক আছে নাকি ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি এখন ফর্মুলাটা লেখাই দেব, কারণ প্রায় সময় আনসার ফারেনহাইটে দিয়ে রাখে অপশনস এর মধ্যে। ওকে, আমি রিলেশনটা লেখাই দেব। আচ্ছা এখানে তো কোনো সমস্যা নাই, কোশ্চেনটার মধ্যে ক্যালকুলেশন সাম এক্সটেন্ট একটু ক্রিটিক্যাল আছে, এবং এরকম টাইপের ক্যালকুলেশনসই আইবো ম্যাক্সিমাম। ওকে, ঠিক আছে। আচ্ছা ফর্মুলা কি ছিল? সবগুলো স্কেলের মধ্যে c/5 f minus 32/9 k minus 273/5 r/4, ঠিক আছে, r/4 এটা হচ্ছে রিলেশন। এই রিলেশনটা মনে রাখো, যে কোনোটা কোনো না কোনো সময় দরকার লাগতে পারে। ডিগ্রি সেলসিয়াস থেকে, এটা ক্লাস 11 এর ফর্মুলা, জানো তোমরা। নেক্সট আমাদের এখন এই চ্যাপ্টার থেকে মেইনলি তিনটা জিনিস বাকি আছে, কেসিএল, কেভিএল, হুইটস্টোন ব্রিজ। না, হুইটস্টোন ব্রিজ আমরা যেটা করছি এটা অঙ্ক করছি, হুইটস্টোন ব্রিজের একটা প্রুফ আছে, ছোটখাটো প্রুফ, এটা বেশি একটা কিছু না। হুইটস্টোন ব্রিজ, দেন কেসিএল, কেভিএল, নিউমেরিক্যালস তো কারেন্ট পয়েন্ট এগুলো করতে লাগবে, নিউমেরিক্যালস আলাদা করে। দেন এগুলোর পরে আমাদের আরো তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিস নিয়ে সেটা কনফিউশন আছে। কনফিউশন আছে বলতে এগুলো তিনটা নাম, পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স, তিনটা আছে, ঠিক আছে। তিনটা ইনস্ট্রুমেন্ট যার মধ্যে পোস্ট অফিস বক্স অলমোস্ট বাদ দিতেই পারি 100%। পোস্ট অফিস বক্স নাই, ক্যারি ফ্রস্টার ব্রিজ আরেকটা আছে, এটাও নাই তোমাদের। এগুলো হুইটস্টোন ব্রিজেরই হালকা পোর্শন আর কি। তো পোস্ট অফিস বক্স আর ক্যারি ফ্রস্টার ব্রিজ আমরা করাইতাম না, কিন্তু মিটার ব্রিজ আর পোটেনশিওমিটার আমরা করাম। এবার মিটার ব্রিজ এবং পোটেনশিওমিটার কেন করাম এটাও কয়ে দিয়েছি, কারণ তোমাদের এন্ট্রান্সের সিলেবাসের মধ্যে মেনশন করা হয়েছে প্র্যাকটিক্যাল ফিজিক্স অলসো ইনক্লুডেড, ঠিক আছে। তো মিটার ব্রিজ এবং মিটার ব্রিজ এবং পোটেনশিওমিটার দুটোটাই অরিজিনালি হুইটস্টোন ব্রিজেরই অ্যাপ্লিকেশন। এগুলো তোমাদের বোর্ডের সিলেবাস, এন্ট্রান্সের সিলেবাস থেকে বাদ দেওয়া, কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল ফিজিক্সের আন্ডারে আছে আর প্র্যাকটিক্যালে গেলে প্রত্যেকটা স্কুলে পোটেনশিওমিটার আর মিটার ব্রিজ করাইবই করাই, ইভেন আমিও করাবো। প্র্যাকটিক্যালি এই দুটোটা প্রায় সবগুলো স্কুলে থাকে, তো প্র্যাকটিক্যাল ফিজিক্সের থ্রুতে এটা আমাদের আইবো সিলেবাসের আন্ডারে। তো আমরা ওই দুইটা টপিকটা করাবো। টোটাল তিনটা টপিক আছে, হুইটস্টোন ব্রিজের প্রুফটা আছে,
কেসিএল কেভিএল আছে, আর এসে গিয়ে সেটা মিটার ব্রিজ এন্ড পোটেনশিওমিটার। ঠিক আছে, তো আমরা এখন এগুলি স্টার্ট করতেছি, তারপর র্যান্ডম নিউমেরিক্যাল প্রবলেমস আমরা পুরো স্টার্ট করব। অ্যারাউন্ড 4 থেকে 5টার মতো আমরা ক্লাস করাবো র্যান্ডম নিউমেরিক্যালস, যেগুলোর মধ্যে টেন্টেটিভলি 80 to 100 কোশ্চেন্স আমরা সলভ করব। আর বাকি ডিপিপি এর মধ্যে অ্যারাউন্ড এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে 120 কোশ্চেন্স বা 130 কোশ্চেন্স প্রোভাইড করা হবে। ওকে, পার চ্যাপ্টার অ্যারাউন্ড 200 কোশ্চেন সলভ করতে লাগবে। কিছু কোশ্চেন্স তো রিপিটেড হবে, কিছু কোশ্চেন্স আলাদা থাকবে। হ্যাঁ স্যার, আচ্ছা একটু পড়ে দাও, কারণ কেসিএল টা শুরু করতেছি, এর একটু প্রবলেম হয়ে যাবে। এখানে হেডলাইন দিও কেসিএল और এটা পিওরলি তোমার ডেরিভেশনের খাতা তৈরি। ডেরিভেশন খাতা বলতে এটা ওয়ান টাইপ অফ নোট কপির মতো না, যাতে এখানে সবগুলো জিনিস থাকে। তো এখান থেকে কোনো ডেরিভেশন নাই এটা, কিন্তু এটা প্রসিজার আছে। ইভেন এটা অঙ্কগুলো ডেরিভেশন খাতা থেকেই করে রাখি, কারণ অঙ্কগুলো ইউনিক অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইউনিক অঙ্ক। কেসিএল, আচ্ছা আরেকটা জিনিস রয়েছে, কালার কোডিং রয়েছে। কালার কোডিং যদি তোমাদের বাদ দিয়ে দিয়েছে, বাট তবু আমি কালার কোডিংটা করাম। কালার কোডিং ইম্পর্টেন্ট, কারণ কালার কোডিং ইম্পর্টেন্ট, দরকার লাগে কালার কোডিং। केसीएल और किरचॉफ्स करंट लॉ और किरचॉफ्स फर्स्ट लॉ, किरचॉफ्स करंट लॉ, किरचॉफ्स फर्स्ट लॉ, केसीएल और नोडल लॉ और जंक्शन लॉ। প্রত্যেকটা নাম মনে রাখতে লাগবে, কারণ কোনো না কোনো নাম দিয়ে তারা দিতে পারে। কিরচফস কারেন্ট ল, কিরচফস ফার্স্ট ল, কিরচফস নোডাল ল বা জংশন ল বা কেসিএল। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি কি হয় দেখো, সিম্পলি আমি একটা ট্রাফিক পয়েন্টের কথা ভাবি। এটা ট্রাফিক পয়েন্টের কথা ভাবতেছি, এখানে একটা ট্রাফিক পয়েন্ট আছে, এখানে রোড একটা আছে, এখান থেকে একটা রোড আছে, এখান থেকে একটা রোড আছে, এখানে একটা রোড আছে, এখানে একটা রোড আছে। ঠিক আছে, তো কি হইতাছে, যতগুলো গাড়ি এন্টার করতেছে, ধরো এখান থেকে এন্টার করতেছে, এখান থেকে এন্টার করতেছে, এই গাড়িগুলো কি হবে, ট্রাফিক পয়েন্টে কি অবভিয়াসলি জমা হতো না? এখান থেকে আইবো, দেন এরকম পাতে যাইবো গা, অথবা কেউ এরকম পাতে যাইবো, অথবা কেউ এরকম পাতে যাইবো। দ্যাট ইজ ট্রাফিক পয়েন্টের মধ্যে কি হচ্ছে, যতগুলো গাড়ি আইছে ঠিক ততগুলো গাড়ি কি হইব এখান থেকে যাই। ঠিক আছে, টোটাল এন্টারিং নাম্বারস অফ কার্স ইজ ইকুয়াল টু টোটাল আউটগোয়িং নাম্বারস অফ কার্স। এখানে কোনো কিছুই কি থাকতো না, স্টোর থাকতো। তো এখানে আমাদের কেসিএল এর মধ্যে কি হইব, কোনটা জাংশন পয়েন্ট। জাংশন পয়েন্ট কি তোমরা জানো? এখন আমরা সার্কিট ড্র করছিলাম, সার্কিটের মধ্যে কইছি যে যেখানে যেখানে জাংশন পাইবো ওটার নাম দিই। তো জাংশন পয়েন্ট মানে কি, অনেকগুলো পার্ট আয়ের সাথে কি হইছে, জোড়া লাগছে।
ঠিক আছে? তো এখানে আমরা কি করব, জাংশন পয়েন্ট মানে কোন একটা জায়গায় অনেকগুলো রোড মানে অনেকগুলো ওয়্যার কানেকশনস আছে, সেটা কি হয়েছে, কানেক্টেড হয়েছে। ঠিক আছে? এবার ধরো এটার মধ্যে কারেন্ট I1 আইতাছে, এখানে কারেন্ট I2 আইতাছে, এখানে কারেন্ট I3, এখানে কারেন্ট I4, এখানে কারেন্ট I5। কথা বন্ধ করো। এখানে যদি আমি দেখি যে জাংশন পয়েন্টটা যেটা আছে, সেই জাংশন পয়েন্টের মধ্যে কি হইতাছে, যে কারেন্টগুলো জাংশন পয়েন্টটাতে এন্টার করতেছে, যে কারেন্টগুলো জাংশন পয়েন্টটাতে এন্টার করতেছে, তাদেরকে আমরা কি করব, প্লাস করব। ঠিক আছে? যে কারেন্টগুলো জাংশন পয়েন্ট থেকে বাইরেছে তাদেরকে আমরা মাইনাস করব, অথবা উল্টাটাও হইতে পারে। এখানে এরকম ধরনের কোনো কন্ডিশন নাই যে এটা অলওয়েজ প্লাস হইবে, এটা অলওয়েজ মাইনাস হইবে, বাট যেটা ধরবা অপোজিটটা মাইনাস করতে লাগবে। ধরো তুমি আউটগোয়িং কারেন্টের প্লাস ধরতেছো, তাহলে ইনকামিং কারেন্টের কি ধরতে লাগবে, মাইনাস ধরতে লাগবে। এবং যা কিছু চিন্তা করবা এই জাংশন পয়েন্টের মধ্যে, তার মধ্যে কি কারেন্ট এন্টার করতেছে নাকি এখান থেকে কারেন্ট বাইরেতেছে। এখন আমি ধরতেছি কি এন্টারিং গুলোরে প্লাস ধরতেছি, তাহলে এন্টারিং গুলোরে প্লাস ধরলে আমি এখানে কি পাইতেছি, I1 এন্টার করতেছে, এই পয়েন্টে এন্টার করতেছে, I2 এই পয়েন্টে কি করতেছে, এন্টার করতেছে, ভিতরে ঢুকতেছে, তাহলে I1 প্লাস I2। ক্লিয়ার? এই জাংশন থেকে I3 কি হইতাছে, বাইরেতেছে, জাংশন থেকে I3 বাইরেতেছে। যদি বাইরে হয় তাহলে সেটা মাইনাস হইল। ঠিক আছে? আমরা ধরে নিয়েছি এন্টার করলে প্লাস, বাইরে হলে মাইনাস। তুমি উল্টাটা কনসেপ্ট দিয়েও ধরতে পারো, আমি দেখাবো এখনই উল্টাটা কনসেপ্ট দিয়েও দেখাবো। আচ্ছা, তাহলে I3 কি হইছে, বাইরেছে, তার জন্য I3 ইজ মাইনাস। দেন I4 চিন্তা করো, I4 কি হইতাছে, ভিতরে যাইতাছে, তাহলে I4 কি হইব, প্লাস I4। দেন I5 ভাবো, I5 কি হইতাছে, বাইরেতাছে, I5 বাইরেতাছে, তাহলে কি হইব, মাইনাস I5। কোন রকমের কোনো কারেন্ট এখানে স্টোর হইছে, জাংশনে কোনো কারেন্ট স্টোর হইছে নাই তো, তাহলে নেট কারেন্ট এট দ্য জাংশন পয়েন্ট ইজ ইকুয়াল টু কত, 0। নেট কারেন্ট এট দ্য জাংশন পয়েন্ট ইজ ইকুয়াল টু হাউ মাচ, 0। তাহলে আমি এবার এখানে মাইনাস গুলোরে এক সাইডে নিয়ে যাই, প্লাস গুলোরে এক সাইডে রাখি, I1 প্লাস I2 প্লাস I4 ইজ ইকুয়াল টু I3 প্লাস I5। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি ইনকামিং কারেন্ট is equal to how much, outgoing current, incoming current is equal to outgoing current। এটারে আমরা বলতেছি KCL। ঠিক আছে? জিনিসটা তো দেখতে খুব ইজি লাগতেছে, এখন অ্যাপ্লিকেশন দিলেই বুঝবা যে প্যাচ কতটুকু পরিমাণে লাগতে পারে এটার মধ্যে। এখানে একটাই জিনিস মনে রাখতে লাগবে, যে কারেন্টটা এন্টার করব ঠিক ওই কারেন্টেই কি হইব, বাইরে। দ্যাট ইজ টোটাল অ্যামাউন্ট অফ এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ আউটগোয়িং কারেন্ট। এই কথাটা আমাকে মনে রাখতে লাগবে। এবার এন্টারিং কারেন্টে তুমি প্লাস ধরো, দ্যাট অলসো নো ইস্যু। আউটগোয়িং কারেন্টে প্লাস ধরো, দ্যাট অলসো নো ইস্যু। কেন? কারণ একটারে প্লাস ধরলে একটা মাইনাস ধরবা, সাইড চেঞ্জ করলে তো দুজনেই কি থাকতেছে, প্লাসই থাকতেছে। ওকে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখানে স্টার মার্ক দেওয়া লেখো। আচ্ছা, এখানে একটা জিনিস ভাবো, কারেন্ট যা আইতাছে তাই তোমার যাইতাছে। এখানে কারেন্ট কোন রকম ভাবে লস হইতাছে, লস হইতাছে না তো কারেন্ট, টোটাল যা কারেন্ট আছে ঠিক ততটুকু কারেন্টই কি হইতাছে, বাইরে হইতাছে, তাহলে লস অফ কারেন্ট নাই এই কেসে। কারেন্ট মানে কি, চার্জ বাই টাইম। কারেন্ট যদি লস না হয় তাহলে সোজা কথা আমি বলতে পারি চার্জ লস হইছে না, তাহলে টোটাল এন্টারিং চার্জ ইজ ইকুয়াল টু টোটাল আউটগোয়িং চার্জ। দেয়ার ইজ নো লস অফ চার্জ। কোনটা কিছু লস না হওয়া মানে কি, কনজার্ভ। যেমন এনার্জি ক্যান নেভার ক্রিয়েট, নেভার ডিস্ট্রয়, ইট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, দ্যাট ইজ দিস ইজ দ্য কনজারভেশন অফ এনার্জি। এই কেসেও কি হইতাছে, চার্জ ক্রিয়েট হইতাছে না, চার্জ ডিস্ট্রয় হইতাছে না, যা আইতাছে চার্জ
তাই কি হইতাছে এখান থেকে বাইরে যেতেছে তাহলে এখানে কি কনজার্ভ হইতাছে চার্জ কনজার্ভ থাকতেছে রেস্ট আমাকে লেখো in the case of KCl in the case of KCl charge remains conserved in the case of KCl এর মধ্যে কি কনজার্ভ থাকতেছে চার্জ যেটা আছে চার্জ কনজার্ভ থাকতেছে কিসের বেসিসে আমরা বুঝি চার্জ কনজার্ভ থাকতেছে কারণ যতটুকু অ্যামাউন্ট অফ চার্জ এন্টার করতেছে ঠিক ততটুকু অ্যামাউন্ট অফ চার্জ কি হইতাছে এখান থেকে বাইরে যেতেছে টোটাল অ্যামাউন্ট অফ এন্টারিং চার্জ ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ আউটগোয়িং চার্জ ক্লিয়ার নাকি ডাউট আছে কোনো জায়গাতে শিওর টোটাল অ্যামাউন্ট অফ এন্টারিং চার্জ ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ আউটগোয়িং চার্জ এবার আমরা একটা প্রবলেম সলভ করি তাহলে আশা করি জিনিসটা কিছুটা ক্লিয়ার হবে প্রথম কথা এখানে অনেকগুলো নাম আছে নামগুলো আমি একটু বুঝাই দিতেছি KCl তো কিছু না তার শর্ট ফর্ম KCl is a Kirchhoff's current law short form KCl এর মধ্যে K C আর L ওইটাই এসে কি সেটা KCl দেন এটার ফার্স্ট ল পাওয়া যেমন থার্মোডাইনামিক্স এর মধ্যে পাইছো ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল এরকম ধরনের সিমিলারলি এখানেও এটারে কি পাওয়া হয়েছে ফার্স্ট ল পাওয়া হয়েছে আর ভোল্টেজটারে সেকেন্ড ল পাওয়া হয়েছে ওকে নেক্সট এটা আমরা কি কই জাংশন ল কই কেন জাংশন কই কাজ করতেছে জাংশন পয়েন্টে কাজ করতেছে ঠিক আছে যেহেতু জাংশন পয়েন্টে কাজ করতেছে ডিউ টু দ্যাট রিজন ইট ইজ নোন অ্যাজ জাংশন ল ইজ ইট ওকে এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ নোডাল ল এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ নোডাল ল নোডাল বলতে নোড পয়েন্ট মানে জাংশন পয়েন্ট ঠিক আছে নোড পয়েন্ট বলতে জাংশন পয়েন্ট আমরা কই না একটা ওই দূরের মধ্যে কোন একটা জায়গাতে গিট মারলাম ঠিক আছে ওকে একটা গিট দিলাম তো ওইটার থেকে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা আছে নোড পয়েন্ট ঠিক আছে তো এই নোড পয়েন্ট থেকে এসে গেছে আমাদের নোডাল পয়েন্ট বলতে অন্য কিছু না যেখানে গিয়ে সেটা কোন একটা জায়গাতে কি আছে গিট আছে বা একটা জাংশন কানেকশন আছে ওকে চলো আমরা একটা প্রবলেম সলভ করি এরকম ধরনের তোমার একটা জাংশন কানেকশনস দেয়া দিবে এরকম ধরনের তোমার একটা কানেকশনস তারা প্রোভাইড করব এবার এই কানেকশনস থেকে তারা তোমারে জিজ্ঞেস করব কোনো একটা পার্টিকুলার পোরশনের মধ্যে কারেন্টের ভ্যালু কি ঠিক আছে কোন একটা পার্টিকুলার পোরশনের মধ্যে কারেন্টের ভ্যালু কি এটা জিজ্ঞেস করব এরকম ধরনের একটা কমপ্লিকেটেড ডায়াগ্রাম বা একটা রোড ম্যাপ তারা দেয়া দিবে এটা পিওরলি বেসড অন KCl ইজি যদি তুমি জিনিসটা স্টেপ বাই স্টেপ বুঝো আর নালে খুবই টাফ যদি তুমি জিনিসটা স্টেপ বাই স্টেপ না বুঝো আগে ডায়াগ্রামটা ড্র করো দেন আমরা এক্সপ্লেইন করে বুঝায় এগোতেছি বুঝুন
বললাম তো এখন যা যা জিনিস লেখানো সবটাই তোমার ইয়ের মধ্যে লেখা তোমাদের ইচ্ছা, তোমরা যদি মনে করো যে কোশ্চেনের খাতার মধ্যে লিখবা লিখতে পারো, প্রবলেম নেই। এগুলো কিছু ইউনিক টাইপের কোশ্চেন, প্রবলেমের খাতাতে লিখলেও লেখো এটা, ডেরিভেশনস এর খাতাতে লিখলেও লেখো এটা। তো লইস আই হোপ সো ওকে। চলো এবার আমরা এটা সলভ করি। একটা জাংশন পয়েন্ট ধরি, যেমন ধরো এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট, এখানে একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট। ডিফারেন্ট ডিফারেন্ট জাংশন পয়েন্টস গুলোর মধ্যে আমরা চিন্তা করি। ঠিক আছে, ধরো আমি লেফট সাইড থেকে স্টার্ট করতেছি, আগে দেখো তারপরে তুলি। সবাই তোলা হয়েছে তো ডায়াগ্রামটা, মেইন ডায়াগ্রামটা তোলা হয়েছে, তাড়াতাড়ি তোলো মেইন ডায়াগ্রামটা ফার্স্ট। ওভার ওকে। আমি যতক্ষণ অবধি পড়তে থাকুম কেউ কিচ্ছু লেখো না, স্টেপ বাই স্টেপ বুঝো। বুঝলে আমার আর দেখা দেখা তুলতে লাগবে না, নিজেই করতে পারবে। না বুঝলে দরবারে বলবো, কারণ বারবার বলতেছে এখানে অনেকগুলো জাংশন পয়েন্ট আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ করতে লাগবে। তো আমরা কি করব, প্রথমে লেফট সাইড থেকে স্টার্ট করতেছি, এমন কোনো কথা নাই যে লেফট সাইড থেকে স্টার্ট করতে লাগবে, বাট অলওয়েজ আমরা চুজ করুন কোন দিকে। যেই সাইডে আমরা আইডেন্টিফাই করতে গেছে অলওয়েজ তার অপোজিট সাইড থেকে শুরু করো, এটা আমার জন্য সুবিধাজনক হবে। ঠিক আছে, যেই সাইড থেকে কইছে তার অপোজিট থেকে শুরু করো। তো কইছে রাইট হ্যান্ড সাইডে, তো আমরা শুরু করতেছি অপোজিট সাইড থেকে। এখন এখানে চিন্তা করো, এখানে দুটোটা কারেন্ট কি করতেছে, এন্টারিং। তাহলে এটা কত 10 এম্পিয়ার, এখানে কত 2 এম্পিয়ার। তাহলে এখানে দুজন কি হইতাছে, আইতাছে, মানে অ্যাড করো দুজনকে। যেহেতু আইতাছে তাহলে টোটাল কারেন্ট কত হবে, 10 + 2 12 এম্পিয়ার। ঠিক আছে, এবার এতটুকু পর্যন্ত দেখো, এখানে কি হইছে 3 এম্পিয়ার গেছে গা। তাহলে এই জাংশন অবধি আইছে কত 12 এম্পিয়ার, এই জাংশন থেকে নিচে গেছে কত 3 এম্পিয়ার, পেন্ডিং রয়েছে কত 9 এম্পিয়ার। তাহলে 9 এম্পিয়ার কোন দিকে যাইবো, অবভিয়াসলি উপরের দিকে যাইবো 9 এম্পিয়ার, সিম্পল। তাহলে এখান অবধি এই জাংশন অবধি কত আইছে 9 এম্পিয়ার। এই জাংশন অবধি কিন্তু উপরে দেখায়ও না, এই জাংশন অবধি কত আইছে 9 এম্পিয়ার, এই জাংশন আইছো। এবার এখান থেকে দেখো, এদিকে গেছে কত 2, এদিকে গেছে কত 5। তাহলে এই জাংশন থেকে দুটোটা কি বাইরেছে, উপরের দিকে গেছে কত গেছে 2 + 5, তাহলে টোটাল কত গেছে 7। মাইনাস দরকার নেই, এখানে গেছে কত, এদিকে উপরের দিকে আছে কত 7, মাইনাস কেনা জিও না। ঠিক আছে, কারণ এখানে ডাইরেকশন জাস্ট। তাহলে এখানে উপরের দিকে গেছে কত 7। আচ্ছা, এখান থেকে আমার অ্যাড হয়ে আইতেছে কত 1, এখান থেকে আমার এদিকে আইতেছে কত 1 আইতেছে। ক্লিয়ার? আচ্ছা, এই জাংশনটার কথা ভাব, এই জাংশনে আইছে কত 1, এই জাংশন থেকে বাইরেছে কত 7, বাইরে গেছে 7, উপরে গেছে, আর এই জাংশনটার মধ্যে ঢুকছে কত 1। তাহলে 7 যদি বাইরেতে লাগে, 7 যদি বাইরেতে লাগে, তাহলে আরো কত আইতে লাগবে আমার এই জাংশনটার মধ্যে, যত আইবো ততই বাইরেবো। তাহলে টোটাল বাইরেছে কত 7, আইছে কত 1, তাহলে এখানে আরো এক্সট্রা কতটুকু ঢুকবো 6 এম্পিয়ার ঢুকবো। বোঝা গেছে কত ঢুকতে লাগবো? খুব ইজি যদি স্টেপ বাই স্টেপ করো, নাহলে খুবই টাফ, কই থেকে আইছে বুঝতাম। তো এখানে আইছে কত আমার 6 এম্পিয়ার ঢুকতে লাগতেছে। এই জাংশন অবধি আইসলো কত 9 এম্পিয়ার, 9 এর মধ্যে গেছে কত, বাকি রইছে কত 3 এম্পিয়ার বাকি রইছে। তাহলে এই 3 এম্পিয়ার তো কোন দিকে যাইবো, এদিক বরাবর যাইবো 3 এম্পিয়ার। ঠিক আছে, এদিক বরাবর যাইবো কত 3 এম্পিয়ার। এবার এখানে অ্যাড হয়ে যাইতেছে কত 5, তাহলে 3 + 5 8 এম্পিয়ার আইতেছে কোনখান অবধি, এই জাংশন অবধি। এবার দেখতেছো কি এখানে গেছে কত 3 2, তাহলে এদিকে কত যাইবো গা 5 এম্পিয়ার যাইবো গা। তাহলে এদিকে কত যাইবো 5 এম্পিয়ার যাইবো।
আইসে কত 8, 8 এর মধ্যে উপরে গেছে কত 5, তাহলে পেন্ডিং রইল কত 3, তাহলে 3 কোন দিকে যাইব এদিকে যাইব 3 অ্যাম্পিয়ার। ওকে, এবার এখান থেকে আরো 3 অ্যাম্পিয়ার কি হইতাছে অ্যাড হইতাছে, এন্টার করতেছে, এখানে আরো এন্টার করতেছে কত 3 অ্যাম্পিয়ার, এখানে কত আছে 3 অ্যাম্পিয়ার, তাহলে এখানে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হইব বাইরেতেছে, জাংশন থেকে আউটওয়ার্ড ডাইরেকশনের দিকে যেতেছে, কত 3 + 3 6। ঠিক আছে, প্রবলেমটা কই স্টেপ বাই স্টেপ যদি না বুঝো তাহলে তুমি সলভ করতে পারবে। ওকে, এবার তোমাদের জন্য আমি একটাই কথা বলবো, ডায়াগ্রামটা তোমার কাছে আছে, এখান থেকে কোনো কিছু না দেখা তুমি নিজের খাতায় নিজের থেকে করার ট্রাই, ভুল হলে সমস্যা নাই, কারণ যেগুলো যেগুলো আমি মার্ক করছি পরে সবগুলো ইয়েলো কালারের আছে, তো তুমি প্রথমে না দেখা সেটা সবটারে কমপ্লিট করো, একটা একটা পার্ট করে করো না, মানে একটা বলতে এটা করলাম করে কত আছে দেখালাম এরকম করো না, পুরোটা থরলি করতে থাকো, দেন যে পার্টটা তোমার ভুল হইব ওই পার্টটার মান করো, এটার এছাড়া অন্য কোনো রাস্তা নেই। কপি যদি করো কোনোদিন সলভ করতে পারতে না, এবং এরকম ধরনের কোশ্চেন এগুলো সলভ না করতে পারা মানে এন্ট্রান্সের মধ্যে খুব ডাউন নাম্বারের দিকে যাও, মানে এগুলো খুব ইজি কোশ্চেন্স, এগুলো ইজি কোশ্চেন্স, কেভিএল এর কোশ্চেন্স একটু টাফ থাকে, কেসিএল এর কোশ্চেন ইজি থাকে, নিজের থেকে ট্রাই করো, দেন না হইলে দেখো, দেন সেম প্যাটার্নের আমরা আরেকটা কোশ্চেন্স দেব। ওকে, না দেখে সেটা নোট করো। ওভার মিলায়া দেখো মিলছে কিনা। আচ্ছা, যদি কোনো কারণে আমি দেখতাম যে এখানে শর্টেজ হয়েছে তাহলে আমরা কি করলাম, হলে যতটুকু শর্টেজ হয়েছে অতটুকু এখানে বসাইলাম, হলে জাস্ট কারেন্টের ডাইরেকশনটা কি করলাম অপোজিটে দিয়ে দিলাম, দ্যাটস ইট। ঠিক আছে, আর যদি কোনো কারণে দেখতাম যে এখানে যত আইসে এখানে ধরো কোনো কারণে এটা ডেফিসিয়েন্সি আছে, ধরো এখানে তোমার ডেফিসিয়েন্সি কত আছে 3 ডেফিসিয়েন্সি রয়ে গেছে, এদিকে ধরো 3 ডেফিসিয়েন্সি রয়ে গেছে অলরেডি, এই সাইডে ধরো কোনো কারণে 5 এর জায়গায় ধরো এখানে কোনো কারণে আমি 11 দিয়ে দিছি, 5 এর জায়গায় 11 দিয়ে দিছি, তাহলে এখানে এন্টার করছিল কত 8, এখানে যাইতাছে কত 11, তাহলে ডেফিসিয়েন্সি কত রয়েছে 3 রয়েছে, এই 3 কে সাফিশিয়েন্টলি ফুলফিল করব, সে সাফিশিয়েন্টলি ফুলফিল করব। এবার এখানে আর কোনো কারেন্ট এক্সট্রা বাকি আছে কি নাই, নাই মানে এখানে ভ্যালু কত আসবে তখন 0, এখানে ভ্যালু কত আসবে 0। এই পার্টের মধ্যে বারবার বলতেছি কোনো জায়গাতে মাইনাস পুট করবা না, এখানে কারেন্ট মাইনাস হতো না, জাস্ট ডাইরেকশন ইম্পর্টেন্ট থাকবো। ঠিক আছে, জাস্ট ডাইরেকশন ইম্পর্টেন্ট থাকবো। আচ্ছা, আমরা আরেকটা কথা জিজ্ঞেস করো, কারেন্ট নিয়ে যখন ডিসকাস করতেছি, কারেন্ট কি ভেক্টর और scalar? Reason behind it, current is a vector quantity or scalar quantity, and the reason though, current scalar or vector, scalar নাকি vector, scalar মানে কি যার ম্যাগনিটিউড আছে, ভেক্টর মানে যার ম্যাগনিটিউড আছে ডাইরেকশন আছে, তো কারেন্টের মধ্যে ডাইরেকশনও দিতেছো ম্যাগনিটিউডও কইতাছো আবার কইতাছো স্কেলার, স্পেশাল কেস, এটা কি ইনঅর্গানিক কেমিস্ট্রি হইছে স্পেশাল কেস, কি आंसर, কারেন্ট ইজ আ স্কেলার, কারণ আমি একটা ওয়ার্ড বাদ দিয়ে গেছি, ভেক্টর হইতে গেলে তিনটা জিনিস লাগে, দুইটা জিনিস দেওয়া হয় না, ডাইরেকশন, ম্যাগনিটিউড এন্ড ভেক্টর এডিশন রুল লাগবে। এবার ভেক্টর এডিশন রুল কেমনে ফলো হইতাছে না, ধরো এদিকে একটা কারেন্ট যেতেছে 5 এম্পিয়ার, এদিকে একটা কারেন্ট আছে ধরো 3 এম্পিয়ার,
তাহলে নিয়ম মতে রেজাল্টেন্ট কারেন্ট কোন দিকে যাওয়ার কথা? এদিকে। যদি ফোর্স হতো, এখানে ফোর্স 3 নিউটন, এখানে ফোর্স কত? 5 নিউটন, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে থাকে? এদিকে থাকে। কিন্তু ওয়্যার কানেকশন এদিকে দিয়েছে 3 এম্পিয়ার, এদিকে ওয়্যার কানেকশন 5 এম্পিয়ার, মাঝখান দিয়ে থোড়ি কারেন্ট যাবে। আর যদি যাইতো তাহলে এতদিনে তুমি কবেই শক খেয়ে বয়ে থাকলে হইলে। যে কোনো ঘরের কোনাতে তুমি যাইতেই পারতা না, যাইবা শক খাইবা। কারণ নরমালি কি করা হয়, বাড়িতে ওয়্যারিং কিরকম ভাবে করানো থাকে, যে কোনো কর্নার সাইডে এরকম ভাবে নামানো হয় না ওয়্যার কানেকশন। যদি যাইতো তাহলে এতদিনে তুমি আর পরনের মতন অবস্থায় থাকলো না, এতদিনে তুমি উপরে থাকলে হইলে। আচ্ছা ঠিক আছে, চলো এবার একটা কোশ্চেন দেই, সলভ করো। কথা না। Bus. This is the provided circuit diagram. You have to identify the direction as well as the amount of current. Direction means current will enter to the circuit or current will out from that provided circuit. ঠিক আছে, আগামীকালকে আমরা কেভিএল করাম। and Friday তে আমরা most probably Wheatstone bridge and meter bridge করাম। স্যাটারডের মধ্যে মোটামুটি আমার আশা গুছাইলাম আমি চ্যাপ্টারটারে, তারপর শুধু নিউমেরিক্যাল প্রবলেমস করাম। পরপর 3টা নিউমেরিক্যাল ক্লাস করায়া দেন ওই এক্সট্রা এন্ট্রান্সের ক্লাসের মধ্যে 2টা বা 3টা নিউমেরিক্যাল কোশ্চেনস দেব, মানে ক্লাস করাম। ক্লাস মিস করো না কোনোভাবেই। Income or outgoing current 10. Okay, fine, very good. Let's check. আচ্ছা প্রথমে আমরা কি করব, জাংশন পয়েন্টস গুলোরে মার্ক করব।
এখানে জাংশনটা মার্ক করে 10 এন্টার 2 আউট, তাহলে এখানে কত আইবো 8 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই জাংশনে এন্টার করতেছে কত 8 অ্যাম্পিয়ার। লেটস সি এখানে কত আছে 1, এখানে বাইরেতেছে কত 7, ঠিক আছে। তাহলে এই জাংশনের কথা চিন্তা করো, এই জাংশনে, আচ্ছা এখানেই চিন্তা করি আমরা, এখানে এন্টার করতেছে কত 5, বাইরেতেছে কত 7, তাহলে এক্সট্রা কত আছে 2, 2 কি হইতাছে বাইরেতেছে, 2 বাইরেতেছে। ওকে, আউটগোয়িং 2 আউটগোয়িং, তাহলে নেট আউটগোয়িং এখানে কত হইতাছে, এই জাংশনে নেট আউটগোয়িং কত 1 2, টোটাল নেট আউটগোয়িং এখানে 3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই রোডে পাইছো 3 অ্যাম্পিয়ার। এখানে চিন্তা করি আউটগোয়িং 3, ইনকামিং 16, তাহলে পেন্ডিং কত 13, তাহলে 13 কই এন্টার করতেছে, এদিকে 13 এন্টার করব, এই 13 এর মধ্যে এখানে আরো কি করতেছে 2 আইতেছে, তাহলে এখানে এন্টার করলো কত 15। ওকে, তাহলে এখানে চিন্তা করো এখানে আইতেছে কত 15, 15 দিয়ে কি করতেছে এই রোডে যাইতেছে কত 3, তাহলে 15 মাইনাস 3 12, তাহলে 12 কি করব এদিকে এন্টার করব, তাহলে এখানে আইতেছে কত 12, এখান থেকে আইলো কত 8, টোটাল কত আইলো 20 অ্যাম্পিয়ার। 20 অ্যাম্পিয়ারের মধ্যে এখানে গেছে কত 2, তাহলে পেন্ডিং রইলো কত 18 অ্যাম্পিয়ার। 18 অ্যাম্পিয়ারের মধ্যে এখানে কি হইতাছে 7 যাইতাছে, ওয়েট জানি না কি হইব, তাহলে এই রুটটা ধরতাম না, এখানে যেহেতু দেওয়া আছে এটার আগে চিন্তা করি। এখানে এন্টার করলো কত 1, আউট কত 2, এই জাংশনের বেসিসে এন্টার করলো কত 1 আর আউট কত 2, তাহলে নেট আউট কত 1, 1 এন্টার 2 আউট, তাহলে নেট আউট কত 1, তাহলে এখানে যদি 1 আউট হতে লাগে তাহলে এখানে কত থাকতে লাগবে 1 থাকতে লাগবে। দেখো 1 গেল, 1 এদিক থেকে আইলো, তাহলে এদিকে কি বাইরে এলো 2 বাইরে এলো, ঠিক আছে। তাহলে এই জাংশনের মধ্যে নেক্সট পেন্ডিং রইলো কত 18, তো আইছে এখানে গেছে কত 1, তাহলে পেন্ডিং রইলো কত 17, 17 এর মধ্যে এই 17 এর থেকে 10 কি করছে এদিকে বাইরেতেছে, তাহলে পেন্ডিং রইলো কত 10, তাহলে এই 10 কি হইব এখান থেকে বাইরে। তাহলে what is the net final result? The final result is 10 ampere current will come out from the junction point অথবা সার্কিট। তারা ম্যাক্সিমাম টাইম কি করে জানেন, তারা ম্যাক্সিমাম টাইম এখানে একটা নাম্বার দিয়ে দিবে, এখানে ধরো পয়েন্ট দিয়ে দিবে, ধরো পি পয়েন্ট করে দিবে কোশ্চেনের সুবিধার জন্য, এখানেও পি পয়েন্ট করে বা এখানেও করে, আশেপাশে কোনো একটা জায়গাতে পি পয়েন্ট করে দিবে, মানে যে কোনো একটা জাংশনকে পি পয়েন্ট করে দিবে দিয়ে সেটা কইবো দেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট, দেন তোর অপশন থাকবো 10 ampere current will come out from the junction P. Option number B, 10 ampere current will enter to the junction P. Option number C, the 15 ampere current will enter to the junction P. 16 ampere current will throw out from the junction P. এমন ভাবে কোশ্চেনটা তোমারে প্লেস করো। তাহলে আমি এখানে কি দেখতেছি পি পয়েন্ট থেকে কি হতেছে কারেন্ট বাইরেতেছে, পি পয়েন্টে ঢোকা মানে কি সার্কিটের ভিতরে ঢোকা, আর এখান থেকে বাইরে মানে কি সার্কিট থেকে কি হতেছে বাইরেতেছে। ক্লিয়ার বুঝতে পারছি, ঠিক আছে। তুমি যদি মনে করো যে স্যার আমি এটা প্র্যাকটিস করব, এখানে আমি করব কি জানো, আরো কয়েকটা প্র্যাকটিস করব। এবার কোশ্চেন তুমি নিজের থেকে বানাও, কোশ্চেন নিজের থেকে বলতে কি রুট তো দেখছোই, নিজের ইচ্ছা মতো যেমন ভাবে খুশি তুমি যা খুশি তা ভ্যালু বসাও, তাতে কিছু আসে যেত না। আইলে কি আইবো জিরো আইবো, নাইলে প্লাস কোন একটা ভ্যালু আইবো, প্লাস ভ্যালু যদি তোমার ডেফিসিয়েন্সি হয় তাহলে এন্টার, যদি এক্সট্রা হয় তাহলে আউট, বাস এতই তো, আর কিছু না হলে কি হইব জিরো হইব। তিনটেই তো রাস্তা আছে, আর তো কিছু নাই। তো এবার তুমি তোমার মনের মতন যেমন ভাবে খুশি এমন ভাবে কিছু স্ট্রাকচার বানিয়ে দিও, বানিয়ে সেটা নিজের ইচ্ছা মতো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কোনো না কোনোটা কিছু ভ্যালু দিয়া দিও, দিয়ে সেটা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা আননোন দিও। হ্যাঁ, আননোন রে কোনো সময় মাঝখানে রেখো, আননোন রে কোনো সময় এরকম ধরনের জায়গাতে আননোন রেখা বলো, আননোন রে কোনো না কোনো একটা সাইড কর্নারে রেখো, আননোন মাঝখানে রেখে আমরা করাবো, এখন পারতাম প্রবলেম হবে। আননোন মাঝখানে রেখে করাতে গেলে কি করতে হবে জানো,
এদিকের পার্ট ওই দিকের পার্ট জাজ করে তারপর আনতে লাগে। আননোন মাঝখানে বলতে কোন জায়গাতে করতেছি, ধরো এরকম ধরনের মেইন রুটের মধ্যে, মেইন রুটের এখন আনবো, ওকে রাখবা কোনে সাইড রুটে। এবার ধরো মাঝখানে এটা ধরো বাইরেতেছে, এখানে তুমি আননোন রাখতে পারো, এতে সমস্যা নেই। আর রাখলে এরকম ভাবে রাখো না যে দুটোটা ধরো একটা রুটের থেকে ধরো দুইটা পার্ট বাইরেতেছে, দুটোটাই আননোন, এরকম রাখো না, তাহলে বাইর করতে পারতাম। তুমি নেট আউটকাম বাইর করতে পারো। ধরো এখানে তোমার বাইরেছে কত 8, কারণ 8 এর মধ্যে এদিকে কত যাবে এদিকে কত যাবে তুমি থোড়ি জানো, এটাও তুমি জানো না। তো ওই রকম ভাবে কোশ্চেনটা সেট করবে, দেন করে সেটা নেক্সট আমারে দেখাই। মিনিমাম টু মিনিমাম প্রত্যেকে 3টা কোশ্চেন সেট করবা নিজের থেকে। 3টা কোশ্চেন সেট করে কালকে সকালে আমার এনিহাউ দেখাইবা ক্লাসে, ওকে। প্রত্যেকের খাতা আমি চেক করব আফটার ক্লাস, কালকে 11টা। থ্যাংক ইউ।